আমাদের বাচ্চা বাড়িরা। সো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান। তো সকলকে আমাদের পিডব্লিউ বাংলা ফাউন্ডেশনের তরফ থেকে অনেক অনেক ওয়েলকাম। সেকেন্ড সামেটিক পরীক্ষার জন্য কিছুদিন ওয়ান শট লেকচার আনুন, কিছু হোক আমাদের সেকেন্ড সামেটিভের জন্য। অনেক অনেক কমেন্টস পাওয়ার পর আমরা কিন্তু চলে এসেছি সেকেন্ড সামেটিভ পরীক্ষাটাকে টার্গেট করে। আমরা সমস্ত চ্যাপ্টার যা যা আমাদের সিলেবাসে রয়েছে, অফকোর্স এটা মধ্যশিক্ষা পর্ষদ যেটা ঠিক করে দিয়েছে, তার উপরে আমরা কিন্তু একটা বিশাল ধামাকাদার সিরিজ এসে গেছি। ঠিক আছে? তো তার প্রথম ক্লাস আমরা আজকে করব ফিজিক্যাল সায়েন্সের মোলের ধারণা চ্যাপ্টার। যেই চ্যাপ্টারটা নিয়ে আমি জানি না কেন বাচ্চাদের মনে একটা আলাদাই ভয় কাজ করে যে এই মোলের ধারণা চ্যাপ্টারে ম্যাম অনেক অঙ্ক আছে, কি যেভাবে করতে হয় অঙ্কগুলো এ তো বুঝতেই পারি না, ফর্মুলা লাগিয়ে কি লাগিয়ে একদম বেকার চ্যাপ্টার, একদম হয় না এই চ্যাপ্টারটা। আর এই চ্যাপ্টারটা যদি তোমার ঝুলে যায়, মনে রাখবে 9 থেকে 10 থেকে 11 12 প্রতিটা ক্লাসে কেমিস্ট্রির অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্সের সমস্ত কিছু বেসিক লেভেল তৈরি হয় এই মোলের ধারণা চ্যাপ্টারের অঙ্কগুলো থেকে, কিন্তু নিউমেরিক্যাল গুলো থেকে। তো মনে রাখার জন্য একটা খুব দারুণ পদ্ধতি আমি তোমাদের বলে দেবো। সিম্পল, এত ফর্মুলা দিয়ে অঙ্কগুলো করার কোনো মানেই হয় না। সিম্পল ঐকিক নিয়ম প্রসেস ইউজ করব। আর কি ভাবে জিনিসগুলো করব আজকে আমি একদম সিম্পলেস্ট মেথডে কিন্তু শুরু করব আজকে মোলের ধারণা চ্যাপ্টার, যেটা ক্লাস 9 এর সেকেন্ড সামেটিভের পরীক্ষার একদম খুব ইম্পর্টেন্ট আর খুব ভাইটাল একটা চ্যাপ্টার হতে চলেছে। আর মনে রাখবে আমাদের যে ক্লাস 9 এ যে সেকেন্ড সামেটিভের সিলেবাস রয়েছে তার মধ্যে মেইনলি দুটো চ্যাপ্টারই ভীষণ ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মোলের ধারণা, যেখান থেকে অনেক নিউমেরিক্যাল রয়েছে, যেমন এমসিকিউ গুলো কিন্তু অ্যাজ আ নিউমেরিক্যাল ফর্মেই আসে। আর রয়েছে আমাদের পদার্থের গঠন ও ধর্ম। এই চ্যাপ্টারটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো যখনই তোমরা দুটো চ্যাপ্টার করবে, পুরোপুরি কনসেপ্টটাকে ভালো করে স্ট্রং করে তারপরেই কিন্তু রিভিশন করবে, বা সমস্ত কিছু কিন্তু কনসেপ্টের উপর দাঁড়িয়ে রয়েছে। তো ভালো করে মন দিয়ে চ্যাপ্টারটাকে ভালো করে শোনো। ঠিক আছে? তো শুরু করা যাক আজকে মূলের ধারণা চ্যাপ্টার। আর তার আগে তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা কেমন হলো, সাজেশনস থেকে কতটা মিল পেয়েছো, এগুলো কিন্তু কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে? তো জানাতে কেউ ভুলবে না যে ফার্স্ট সামেটিভ পরীক্ষা তোমাদের কেমন হয়েছে। তো চলো, সেকেন্ড সামেটিভের যুদ্ধ আজকে থেকে স্টার্ট হতে চলেছে। আমরা প্রথমেই পড়বো হচ্ছে মূলের ধারণা চ্যাপ্টার। খুব ইম্পর্টেন্ট। তো সকলেই খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, যারা এখনো পর্যন্ত খাতা পেন নিয়ে বসোনি। অনেক অঙ্ক আজকে আমি নিয়ে এসেছি। তো অঙ্ক কিভাবে করব সমস্ত কিছু আজকে আমরা সলভ করব। তো সবার ফার্স্টে আমার প্রশ্ন হচ্ছে মোল কাকে বলে। বাট তার আগে, চ্যাপ্টারে ঢোকার আগে আমি একটা জিনিস তোমাদের ইনফরমেশন দিতে চাই যে এই ক্লাসটার নোটসটা আমরা কোথায় পাবো ম্যাম। মানে ক্লাসটা তো আপনি নিয়ে নিচ্ছেন, ক্লাসের নোটসটা তো না পাওয়া গেলে আমরা কি করে অঙ্কগুলোকে প্র্যাকটিস করব, এখানে কিছু আমি হোমওয়ার্কও দেবো। তো নোটসটা পাওয়ার জন্য তোমাদের কিন্তু পিডব্লিউ অ্যাপটাকে ইনস্টল করতে হবে। শুধু আমার নোটস না, সেকেন্ড সামেটিভে ক্লাস 9 এর থেকে শুরু করে ক্লাস 10 এর প্রত্যেকটা যে ওয়ান শট লেকচারগুলো আমাদের সিরিজ ওয়াইজ চলছে, সব সাবজেক্টের নোটসগুলো কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে ফ্রি একটা ব্যাচে। পিডব্লিউ অ্যাপটাকে ইনস্টল করবে। ইনস্টল করার পর তোমরা ব্যাচে প্রথমে তো নিজের নাম্বার দিয়ে এনরোল করবে, আই মিন সেটাকে রেজিস্ট্রেশন করবে বা লগ ইন করবে। লগ ইন করার পর ব্যাচেসে গিয়ে সার্চ করবে, 9 এর বাচ্চাদের জন্য বলছি, পিডব্লিউ বাংলা ক্লাস 9 বলে। পিডব্লিউ বাংলা ক্লাস 9 WBBSC 2026, এই ব্যাচটার মধ্যে কিন্তু তোমরা যাবতীয় যা ওয়ান শটের নোটস সেকেন্ড সামেটিভের সমস্ত কিছু পেয়ে যাবে, পুরোপুরি ফ্রি, কোনো টাকা লাগবে না। নেক্সট হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের কথা তো তোমরা প্রত্যেকেই জানো। আমরা কিন্তু এই যে মূলের ধারণা ক্লাস আজকে হয়ে যাওয়ার পর আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে একটা খুব ইম্পর্টেন্ট কিছু অঙ্কগুলোর তোমাদের সেখানে একটা শীট হিসাবে বা প্র্যাকটিস শীটটা তোমাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে শেয়ার করব। তো হোয়াটসঅ্যাপে এখান থেকে ডিরেক্ট গুগল লেন্স থেকে স্ক্যান করে জয়েন করে দিতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে তোমরা সার্চ করবে পিডব্লিউ বাংলা ক্লাস 9 2026 বলে আমাদের একটা চ্যানেল। তো সেই চ্যানেলে জয়েন করে প্রত্যেকটা ক্লাসের পর তার সাথে কিছু মাইন্ড ম্যাপ বা শর্ট নোটস বা কিছু প্র্যাকটিস কোশ্চেন্স তোমরা কিন্তু পেয়ে যাবে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে। তো কেউ জয়েন হতে ভুলো না। ঠিক আছে? অনেক তো লেকচার দিলাম, লেকচারবাজি অনেক হয়েছে। এবার আমরা দেখবো যে আজকে আমরা কি টপিক সম্পর্কে আলোচনা করব। তো ফার্স্ট হচ্ছে আলোচনা করব মোল এবং অ্যাভোগাড্রোর সংখ্যা সম্পর্কে। ওকে, ভালো কথা। মোল কি আর অ্যাভোগাড্রোর সংখ্যা অনেকেই হয়তো পড়েছো, যারা জানো না আমি আবার একদম প্রথম থেকে বেসিক লেভেল থেকে পড়াবো। নেক্সট হচ্ছে পারমাণবিক ভর এবং আণবিক ভরের মধ্যে কি ডিফারেন্স, কি আছে বা এটা কেন তৈরি করা হচ্ছে, আপেক্ষিক পারমাণবিক ভর বা আপেক্ষিক আণবিক ভর সেই জিনিসটা কি, সবকিছু পড়বে। এবং তার সাথে পড়বো হচ্ছে প্রচুর নিউমেরিক্যাল গুলো পড়বো না, এটাকে আমরা প্র্যাকটিস করব। তো প্রচুর নিউমেরিক্যাল কিন্তু আজকে আমরা প্র্যাকটিস করব আজকের ক্লাসে। তো ফার্স্টেই যেটা বলছিলাম একদম প্রথমে, যে হোয়াট ইজ মোল। তো মোল জানার আগে আমাদের জানতে হবে এই যে পুরো মোলের ধারণা চ্যাপ্টারটা পুরোটার বেসিক হচ্ছে পদার্থ নিয়ে। ঠিক আছে? পদার্থের
মধ্যে কি রয়েছে আমরা জানি অণু পরমাণু দিয়ে যেকোনো পদার্থ তৈরি হয়। সেটা পদার্থের বিভিন্ন রকমের ভাগ রয়েছে। কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ। এছাড়াও হচ্ছে প্লাজমা স্টেট থাকে, বোস-আইনস্টাইন কনডেনসেশন থাকে। বিভিন্ন রকমের স্টেট অফ ম্যাটারস আমরা সম্পর্কে পড়েছি। তো সেই পদার্থের মধ্যে যেকোনো পদার্থ বা সেটা তৈরি হচ্ছে বিভিন্ন যৌগ দিয়ে। তো যৌগগুলো হচ্ছে এরকম দেখতে পাচ্ছ অসংখ্য পরমাণুর একত্রিত হয়ে তৈরি হয় অণু। দেখতেই পাচ্ছ অসংখ্য ছোট্ট, ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরমাণু। যেগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই সমস্ত পরমাণু একত্রিত হয়ে তৈরি করে হচ্ছে অণু। এবার একাধিক অণু মিলে তৈরি হয় হচ্ছে বিভিন্ন যৌগ। এবার বিভিন্ন রকমের যৌগগুলো অনেক রকমের একটা হচ্ছে মৌলিক অণু দিয়ে তৈরি হয়। যেমন অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, তারপরে হাইড্রোজেন গ্যাস। এরা একই জাতীয় অণু দিয়ে তৈরি হয়। তাদেরকে আমরা মৌলিক অণু বলি। আবার একাধিক আ অণু দিয়ে তৈরি হয় যেমন কার্বন ডাই অক্সাইড গ্যাস। যেমন আমি এখানটা লিখছি যে কি আমাদের মৌলিক অণু হয়। মৌলিক অণু। পেনটা একেবারেই থিন হয়ে গেছে। পেনটা দাঁড়াই থিকনেসটা। মৌলিক অণুর মধ্যে কারা পড়ে? অক্সিজেন পড়ে, নাইট্রোজেন পড়ে, হাইড্রোজেন পড়ে। এখানে কি দেখতে পাচ্ছ যে ২ টো অক্সিজেন পরমাণু দিয়ে অক্সিজেন অণুটা তৈরি হয়েছে। ২ টো নাইট্রোজেন পরমাণু দিয়ে নাইট্রোজেন গ্যাস বা নাইট্রোজেন অণু তৈরি হয়েছে। ২ টো একই জাতীয় হাইড্রোজেন পরমাণু দিয়ে হাইড্রোজেন গ্যাস বা হাইড্রোজেন অণু তৈরি হয়েছে। তাহলে এরা হচ্ছে সমস্ত মৌলিক অণু যেখানে একাধিক সেম জাতীয় পরমাণু দিয়ে যেমন ওজোন, ওজোন মানে O3 যেখানে ৩ টে একই জাতীয় অক্সিজেন পরমাণু দিয়ে ওজোন গ্যাসটা আমরা তৈরি হয়। তো এটা হয়ে গেছে মৌলিক অণু। যৌগিক অণু কারা? যৌগিক অণু হচ্ছে একাধিক যৌগিক অণু। এটা কারা? যেমন কার্বন ডাই অক্সাইড, জল, মিথেন এগুলো হচ্ছে সব যৌগিক অণু। তার কি কারণ? একাধিক পরমাণু দিয়ে তৈরি হয়েছে। লাইক কার্বন আর এদিকে ২ টো অক্সিজেন। ৩ টে ডিফারেন্ট এলিমেন্ট দিয়ে তৈরি হয়েছে আমাদের যৌগিক অণু। যৌগিক মানে একাধিক পরমাণু দিয়ে তৈরি হয়। তো এই যে বিভিন্ন অণু মানে পরমাণু, তারপরে অণু, তারপরে হচ্ছে যৌগ সৃষ্টি হয়। এই যৌগটাকেই আমরা যখন একাধিক পরপর একটা সুন্দর আ স্ট্রাকচার তৈরি করে সেখান থেকে আমরা পাই হচ্ছে পদার্থ। এইটাকেই আমরা বলব পদার্থ। ঠিক আছে? যারা রাসায়নিকভাবে সংযুক্ত হয়ে বিভিন্ন রকমের পদার্থ তৈরি করে। এবার এই যে পরমাণু, পরমাণু কিন্তু আল্টিমেট নয়। পরমাণুকেও কিন্তু আমরা ভাঙা যায়। আমরা পরমাণুর গঠন যে চ্যাপ্টারে পড়েছি। যে পরমাণু কিন্তু আল্টিমেট কণা নয় যেটা ডাল্টন ভুল একটা স্বীকার্যের মাধ্যমে আমাদের বলেছিলেন। তো সেখান থেকে আমরা জানি যে পরমাণুর মধ্যে ৩ টে কণা থাকে। ইলেকট্রন যেটা নেগেটিভ আধানবাহী, প্রোটন যেটা পজিটিভ আধানবাহী, আর নিউট্রন যেটা আধানহীন যার কোনো আধান থাকে না। এই ৩ টে বেসিক যে সাব অ্যাটমিক পার্টিকেল দিয়ে তৈরি হয় হচ্ছে আমাদের পরমাণু, যেগুলো অসংখ্য পরমাণু মিলে তৈরি করে হচ্ছে অণু। ঠিক আছে? এগুলো আমাদের বেসিক কিছু জিনিস জানতে হবে। এরপর আমরা চলে আসব যে পারমাণবিকতা বা অ্যাটমিসিটি কাকে বলে? এই যে আমি লিখলাম এইমাত্র এই যে নাইট্রোজেনের মধ্যে ২ টো নাইট্রোজেন পরমাণু রয়েছে। তাই এটাকে বলা হয় ডাইঅ্যাটমিক গ্যাস। দ্বিপরমাণুক গ্যাস। কারণ তার মধ্যে ২ টো পরমাণু দিয়ে তৈরি হয়েছে। অ্যাটমিসিটি কথার অর্থ হচ্ছে যেকোনো অণু যতগুলো পরমাণু দিয়ে তৈরি হয়। অক্সিজেনের মধ্যে ২ টো অক্সিজেন পরমাণু রয়েছে তার মানে ওর পারমাণবিকতা বা অ্যাটমিসিটি হচ্ছে ২। কার্বন ডাই অক্সাইডের মধ্যে দেখতে পাচ্ছিস ৩ টে পরমাণু দিয়ে তৈরি হয়েছে। কার্বন একটা, ২ টো অক্সিজেন। তো এই রকমের কতগুলো অণু, একটা অণু কতগুলো পরমাণু দিয়ে তৈরি হয়। দেখ লেখা আছে যে একটি অণুতে উপস্থিত কতগুলো পরমাণু থাকে সেই নাম্বারটাকে বলা হয় তার অ্যাটমিসিটি বা পারমাণবিকতা। যেমন এটার মধ্যে ৩ রকম বা ৪ রকমের ভাগ রয়েছে। ফার্স্ট হচ্ছে আমাদের এক পরমাণবিক বা যারা মোনো অ্যাটমিক অণু, মোনো অ্যাটমিক মলিকিউল। যেমন হিলিয়াম, নিয়ন এরা মোনো অ্যাটমিক কারণ একটাই সিঙ্গেল অ্যাটম দিয়ে তৈরি হয়েছে। হিলিয়াম, নিয়ন এরা যে নোবেল গ্যাসগুলো এরা কিন্তু সিঙ্গেল অ্যাটম দিয়ে তৈরি। তারা কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না। তোমরা জানো যে যেকোনো নিষ্ক্রিয় বা নোবেল গ্যাসগুলো এতটাই তাদের নিজের স্টেবিলিটির কারণে অ্যাটমস গুলোর স্টেবিলিটি বা তাদের মানে কি বলবো নিষ্ক্রিয় নেচারের কারণে কারোর সাথে সাধারণ উষ্ণতায় বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তারা কিন্তু একদম সিঙ্গেল হয়ে আ একদম যৌগ বা গ্যাসটা তৈরি করে। যেমন এরা তাই জন্য এদেরকে বলা হয় এদের পারমাণবিকতা 1 বা অ্যাটমিসিটি 1। এরপরে আসছে দ্বিপরমাণবিক যেরকম অক্সিজেন বললাম, নাইট্রোজেন বললাম, হাইড্রোজেন বললাম। এরা কিন্তু দ্বিপরমাণু গ্যাস কারণ তাদের মধ্যে পারমাণবিকতা দুটো পরমাণু দিয়ে এদের তৈরি হয়েছে। নেক্সট হচ্ছে আরো হয় ত্রিপরমাণবিক যার অ্যাটমিসিটি 3 যেমন ওজোন, কার্বন ডাই অক্সাইড যারা ৩ টে পরমাণু দিয়ে তৈরি হয়েছে। তারপরে আরো হয়
আরো যেমন পলিঅ্যাটমিক যারা, যেমন সালফার S8, P4 মানে ফসফরাস 4, ঠিক আছে? এরা একাধিক পরমাণু দিয়ে তৈরি হয়েছে। তাই এদেরকে বলা হয় পলিঅ্যাটমিক, ঠিক আছে? যেমন বহু পারমাণবিক বলা হয় তাদের। তাহলে আমরা কিন্তু অণু আর যৌগর মধ্যে ডিফারেন্স জানি। এগুলো হচ্ছে কিছু বেসিক জিনিস যেগুলো আমাদের মোলের ধারণা চ্যাপ্টারে বিভিন্ন রকমের ক্যালকুলেশন করতে সাহায্য লাগবে আমাদের। তো এখানে দেখো এই যে যেকোনো পদার্থ যে অসংখ্য অণু দিয়ে তৈরি হচ্ছে বা অসংখ্য অণুগুলো অনেক পরমাণু দিয়ে তৈরি হচ্ছে। এদের নাম্বার ক্যালকুলেশন মানে তোকে যদি বলে যে এই পদার্থের মধ্যে কতগুলো অণু পরমাণু রয়েছে, সেটা কিন্তু আমাদের চোখে দেখে আমরা কখনোই বুঝতে পারবো না। যদি তোকে বলে যে একটা মানে ১ লিটারের একটা গ্যাস জারের মধ্যে ধর নাইট্রোজেনের গ্যাস জারের মধ্যে কতগুলো নাইট্রোজেন অণু বর্তমান, সেটা কি আমরা চোখে গুণে বুঝতে পারবো? নিশ্চয়ই না। সেটাকে আমাদের ক্যালকুলেশনের জন্য বা সেটাকে আমাদের গণনা করার জন্য বেশ কিছু প্রসেস আবিষ্কার হলো। তো সেই প্রসেস গুলোই কিন্তু আমরা শিখব যে কোনো একটা পদার্থ বা কোনো অণুর মধ্যে কতগুলো পরমাণু রয়েছে, কোনো পদার্থের মধ্যে কতগুলো অণু রয়েছে, কোনো নির্দিষ্ট আয়তনের মধ্যে কত পরমাণু রয়েছে বা কত অণু রয়েছে, সেই সমস্ত ক্যালকুলেশন শেখার জন্য আমাদের এই মোলের ধারণা চ্যাপ্টারটা শেখা। আশা করি ক্লিয়ার। দেখ এখানে বলে দিয়েছে যে এটা হচ্ছে একটা সাধারণ ধরো ধূলিকণা যার মধ্যে কোটি, কোটি পরমাণু রয়েছে এবং সেই কোটি, কোটি পরমাণুকে গুণের তৈরি করা আমাদের কখনোই পসিবল না। তাই সেই ক্যালকুলেশনের জন্য আমরা মোলের ধারণা চ্যাপ্টারটা শিখি। তো এটা হচ্ছে কেন আমরা মোলের ধারণা চ্যাপ্টারটা শিখব তার রিজন। ঠিক আছে? তো এবার কথা হচ্ছে এই তো এতক্ষণ ধরে মোলের ধারণা, মোলের ধারণা, মোলের ধারণা করছেন, তাহলে মোল ব্যাপারটা কি? তোমরা প্রত্যেকেই ফার্স্ট চ্যাপ্টার পরিমাপ চ্যাপ্টারটা পড়েছো। তো সেখানে নিশ্চয়ই পড়েছো যে এসআই এককগুলো সম্পর্কে। সেই এসআই এককের মধ্যে যারা মৌলিক রাশি, যে ৭ টা মৌলিক রাশি আমরা জানতাম, তার মধ্যে যে একটা রাশি ছিল পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণের এককটা কি ছিল? মনে করে দেখো তো, কারোর মনে পড়ে কিনা? আই হোপ মনে আছে, মোল ছিল। তাহলে কারোর মনে আছে? যখন আমি লিখেই ফেলি যে মোল মানে কিন্তু পদার্থের পরিমাণের একক। ঠিক আছে? মোল হচ্ছে পদার্থের পরিমাণের একক। তাহলে কোন পদার্থর মধ্যে কতটুকু পরিমাণ সেই পদার্থটার বর্তমান রয়েছে, মানে একটা নির্দিষ্ট পরিমাণের মধ্যে কতটুকু পদার্থ বর্তমান রয়েছে, সেইটাকে আমরা মেজার করি মোল এককের সাহায্যে। মোল ইজ নাথিং বাট আ ইউনিট, যেটাকে আমরা এর মিনিংটাকে বলা হয় গুচ্ছ। এটাকে আমি আরো সিম্পল ওয়েতে বলি। এই যে আমরা বলি যে ১ ডজন ডিম দাও বা ১ ডজন কলা দাও বা তোকে বলল ১ জোড়া আপেল দাও। এগুলো এই যে জোড়া, ডজন, তারপরে বলল যে ১ বছর। এই এই যে বছর, জোড়া, ডজন এগুলো কি? এগুলো ওয়ান টাইপ অফ ইউনিট, তাই না? আমরা জানি কি যে ১ জোড়া মানে দুটো কলা দিতে ধর বলেছে তো। তো ২ সংখ্যাটাকে একটা অন্য ইউনিটের মাধ্যমে আমরা প্রকাশ করছি কি ১ জোড়া। তাই তো? আবার দেখ ৩৬৫ দিনে ১ বছর। তো এই যে ৩৬৫ যে সংখ্যাটা, একটা বড় সংখ্যা। যে সংখ্যাটাকে আমরা একটা ছোট সংখ্যার মাধ্যমে ১ দিয়ে প্রকাশ করছি, যাতে ইউনিটটা আমাকে চেঞ্জ করতে হচ্ছে। সংখ্যার বদলে আমাকে করতে হচ্ছে বছর। ৩৬৫ দিন, দিনের বদলে দিনটার বদলে ওই জায়গাটায় আমি ইউজ করছি বছর। আর ৩৬৫ টাকে আরো যেহেতু এককটাকে বড় করে লিখছি, তাই আমি সংখ্যাটাকে ছোট করে লিখছি। এগুলো সব আমরা যে একদম ১ম যে চ্যাপ্টার পরিমাপ চ্যাপ্টারে পড়েছি। তো যেকোনো বড়, বড় সংখ্যাকে যদি ছোট সংখ্যায় প্রকাশ করতে হয়, তখন তার এককটাকে আমাকে বড় নিতে হয়। রাইট? কোনো বড় সংখ্যা যেমন আমরা পড়েছিলাম দেখবে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট 1 AU, যেটা পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব। তো সেটা অনেকটা বড়। সেই 1.49 ইন্টু 10 টু দি পাওয়ার, এই যে এত বড় একটা সংখ্যা, এই এত বড় সংখ্যাটাকে আমি বারবার মুখে বলতে অসুবিধা হওয়ায় আমরা তার বদলে অত বড় সংখ্যাটাকে না ইউজ করে, অত বড় মিটারটাকে না ইউজ করে, যদি তার বদলে ওটাকে AU বা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দিয়ে প্রকাশ করি, তাহলে আমার বলতে অনেক সুবিধা হচ্ছে, তাই না? ঠিক সেরকম একটা পদার্থের মধ্যে কতটা পরমাণু বা কতটা অণু রয়েছে সেই সংখ্যাটা হিউজ নাম্বারের, অনেক বড়। এই এত বড় সংখ্যাটা কত বড় সেটাকে আমাদের প্রকাশ করার জন্য মোল কথাটাকে ইউজ করতে হয়। এই মোলটা কত? বলা হয় যে 1 মোল মানে 1 মোল কথাটার অর্থ হচ্ছে কত বড় সংখ্যা? 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টা সংখ্যা। এই এত বড় সংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা, যেটাকে আমরা
NA বা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, এই সংখ্যাটা কিন্তু নাম দেওয়া হয় অ্যাভোগাড্রো সংখ্যা, বা এই সংখ্যাটাকে আবিষ্কার করেছিল হচ্ছে বিজ্ঞানী মিলিকান। আবিষ্কারক হচ্ছে মিলিকান। ঠিক আছে, মিলিকানের অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট তোমরা পরে পড়বে। এখানে দেখ লেখা আছে 1 মোল মানে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক, যে কোনো পরমাণু হতে পারে, অণু হতে পারে, আয়ন হতে পারে, মোল, তারপরে তোমার মূলক হতে পারে, ইলেকট্রন হতে পারে, যা খুশি একটা হতে পারে। কিন্তু এই অত বড় সংখ্যাটাকে বারবার বারবার প্রকাশ করতে আমাদের কিন্তু প্রচুর কষ্ট হয়। সেই জন্যই কিন্তু আমরা এর থেকে বড় একক মোল এককটা দিয়ে কিন্তু সংখ্যাটাকে বোঝাচ্ছি। যেমন আমি এখানে দেখ এক্সাম্পল দিয়েছি যে 12টাকে আমরা একটা স্মল নাম্বার 1 দিয়ে প্রকাশ করছি, বাট এককটাকে আমি বড় নিচ্ছি, ডজন নিচ্ছি। তো এই বিভিন্ন বড় বড় সংখ্যাকে ছোট্ট সংখ্যায় প্রকাশ করার জন্য আমাকে এককটাকে বড় নিতে হয়। সেরকমই একটা একক হচ্ছে আমাদের মোল, বা এটার আরেকটা নাম হচ্ছে গুচ্ছ। মোল কথার অর্থ হচ্ছে গুচ্ছ। ঠিক আছে, গুচ্ছর মধ্যে কার গুচ্ছর কথা মেনলি এটা এই মোল কথাটার দ্বারা প্রকাশ করা হয়? পরমাণুর সংখ্যা, আয়নের সংখ্যা দেখ লেখা আছে যে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা কিন্তু, যেটা আমরা 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23, যেটাকে আমি 1 মোল বললাম, যেটাকে আমি 1 মোল বললাম 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এই যে সংখ্যাটা কিন্তু মেনলি নিশ্চয়ই আলু কেনার ক্ষেত্রে ব্যবহার করা হবে না। তুই কি দোকানে গিয়ে বলবি আমাকে 1 মোল আলু দিন? আলুওয়ালা ভয় পেয়ে যাবে, 1 মোল আলু মানে? ওরা জানেই না মোল ব্যাপারটা কি। কারণ তারা ওইটা বিষয়ে অভ্যস্ত নয়। 1 মোল আলু মানে এতগুলো আলু। এই এতগুলো 10 টু দি পাওয়ার 23 মানে বুঝতে পারছিস? একের পরে 23টা শূন্য। অতগুলো আলুর কখনো গুনতি হয় না। বা আমি যদি বলি আমার কাছে এত 1 মোল জামা আছে, এটা কখনো পসিবল? এটা কখনো পসিবল না। 1 মোল পেন আছে, ও কখনোই এগুলো পসিবল না। নরমালি এই মোল সংখ্যাটা কিন্তু ব্যবহার করা হয় অণুর মেজারমেন্টে, অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা, মানে খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসের মেজারমেন্টে আমরা কিন্তু এই মোল কথাটাকে ব্যবহার করে থাকি। তাহলে এই মোল কথা কোথায় ইউজ হয়? দেখ লেখা আছে অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা, আয়নের সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং মূলকের সংখ্যা ইত্যাদি নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই মোল কথাটাকে ব্যবহার করে থাকি। আর একটা জিনিস মাথায় রাখবে, 1 মোল যেরকম আমরা এত সংখ্যা বললাম, এত টি, ঠিক আছে, এই 1 মোলের আয়তনের, 1 মোল এর আয়তন, 1 মোল যেকোনো পদার্থেও, অর্থাৎ তোকে ধর বলল যে একটা গ্যাস জারের মধ্যে 1 মোল আ অক্সিজেন গ্যাসের অণু রয়েছে। ঠিক আছে? তার মানে ওই জারটার মধ্যে অ্যাভোগাড্রোর সংখ্যা, যেটাকে আমি NA দিয়ে প্রকাশ করা হয়, এই অ্যাভোগাড্রোর সংখ্যক অক্সিজেন অণু ওই গ্যাস জারের মধ্যে প্রেজেন্ট রয়েছে। এবার ওই অ্যাভোগাড্রো সংখ্যক অণু কিছু পরিমাণ তো জায়গা দখল করবে, কিছু পরিমাণ আয়তন দখল করবে। তো সেই আয়তনটাকে বলা হয় মোলার আয়তন। সেই আয়তনটাকে কি বলে? মোলার আয়তন। মোলার আয়তন। এই আয়তন কত হয় বলতো? 22.4 লিটার, বা এটাকে মিলিলিটারে বললে 22,400 ml এর সাথে সমান হয়। অর্থাৎ 1 মোল যেকোনো গ্যাস বা যেকোনো পদার্থ যে পরিমাণ আয়তন দখল করে, দ্যাট ইজ তার মোলার আয়তন। তাহলে যদি 2 মোল হয় তাহলে 22.4 ইন্টু 2 লিটার, 3 মোল হলে 22.4 ইন্টু 3 লিটার। এইভাবে আমরা কিন্তু মোলার আয়তন, যে কতটা আয়তন সে দখল করছে, সেইটাকে মেজার করতে পারি। ঠিক আছে? তাহলে আমরা মোল সম্পর্কে প্রত্যেকটার ক্লিয়ার যে 1 মোল মানে কি? 1 মোল মানে হচ্ছে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23, অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যক মলিকিউল বা অ্যাটম বা ইলেকট্রন বা আয়নস এটসেট্রা, এটাকে আমরা 1 মোল দিয়ে প্রকাশ করি। তো এখানে দেখ লেখাই রয়েছে যে 1 মোলের সংখ্যাটা কত। এই যে বিজ্ঞানী অ্যাভোগাড্রোর ছবি রয়েছে এখানে। তো 1 মোল মানে তাকে আমরা NA দিয়ে প্রকাশ করে থাকি। এটাকে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা বলি। দেখ লেখা আছে 1 মোল পরিমাণে যেকোনো পদার্থের মধ্যে উপস্থিত অণু সংখ্যা, পরমাণু সংখ্যা, আয়ন সংখ্যা, এই নাম্বারটাকে বলা হয় হচ্ছে আমাদের, নিচের দিয়ে যাবে, খুব ভালো কথা। এই নাম্বারটাকে আমরা কি বলে থাকি? অ্যাভোগাড্রোর সংখ্যা বলে থাকি। ওকে? এখান থেকে আমাদের দুটো জিনিস জানতে হবে। অ্যাভোগাড্রোর সংখ্যা আর অ্যাভোগাড্রোর ধ্রুবকটা কি সেম জিনিস? না। অ্যাভোগাড্রোর সংখ্যা আর অ্যাভোগাড্রোর ধ্রুবক কিন্তু সেম জিনিস নয়। তাহলে ডিফারেন্সটা কি আছে? তো ফার্স্ট হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, যেটা আমি এইমাত্র বললাম, যেটা এটা একটা জাস্ট নাম্বার।
অ্যাভোগাড্রোর সংখ্যা জাস্ট একটা নাম্বার, এই নাম্বারটাকে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা। এটা একটা বিশুদ্ধ সংখ্যা মাত্র। বাট অ্যাভোগাড্রোর ধ্রুবকের ফর্মুলাটা আমি আগের পেজে লিখছি। অ্যাভোগাড্রোর ধ্রুবকের ফর্মুলা অ্যাভোগাড্রোর ধ্রুবক এর ফর্মুলা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা বাই মোল সংখ্যা। এইটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রোর ধ্রুবকের রাশিমালা, ঠিক আছে? যার একক হয়, এর একক মনে রাখবে, অ্যাভোগাড্রোর সংখ্যার কোনো একক হয় না, বাট অ্যাভোগাড্রোর ধ্রুবকের একক হয়। এর এককের মান হচ্ছে মোল ইনভার্স। এটা হচ্ছে অ্যাভোগাড্রোর ধ্রুবকের একক। মোল ইনভার্স, মোলটা নিচে রয়েছে তাই ওপরে চলে গেলে, আর সংখ্যার তো কোনো একক হয় না। অ্যাভোগাড্রোর সংখ্যা কিন্তু কোনো এককহীন এবং মাত্রাহীন রাশি, বাট অ্যাভোগাড্রোর ধ্রুবক কিন্তু একটা এককযুক্ত রাশি, ঠিক আছে? সেই এককটা কত? সেই এককটা হচ্ছে মোল ইনভার্স। দেখো এখানে লেখা আছে যে অ্যাভোগাড্রোর সংখ্যার কিন্তু কোনো একক থাকে না, বাট অ্যাভোগাড্রোর ধ্রুবকের কিন্তু একক রয়েছে, যার এককটা হচ্ছে মোল ইনভার্স, ঠিক আছে? তাহলে অ্যাভোগাড্রোর ধ্রুবকটা কি জিনিস? যে প্রতি মোলে যে সংখ্যার কণা বা যে সংখ্যার পরমাণু উপস্থিত থাকে সেই মানটাকে আমরা অ্যাভোগাড্রোর ধ্রুবক বলে থাকি। দুটো প্রায় সিমিলার। অ্যাভোগাড্রোর সংখ্যা মানে এই নাম্বারটাকে বোঝাচ্ছে, আর অ্যাভোগাড্রোর ধ্রুবক মানে প্রতি মোলে, এক মোলে যে পরিমাণ এই সংখ্যা পরমাণু বা সেই সংখ্যক অণু বা সেই সংখ্যক আয়ন প্রেজেন্ট থাকছে, সেইটাকে আমরা অ্যাভোগাড্রোর ধ্রুবক বলছি, যার ফর্মুলা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা বাই মোল সংখ্যা। বাই মোল সংখ্যা কেন বললাম? কারণ এক মোলে যত সংখ্যক পরমাণু বা যত সংখ্যক আয়ন প্রেজেন্ট থাকছে, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি যে অ্যাভোগাড্রোর ধ্রুবক কিন্তু একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, যেটা হচ্ছে একদম সার্বজনীন ধ্রুবক, যেটা কারোর উপর ডিপেন্ড করে না। এটা কিন্তু কারোর উপর ডিপেন্ড করে না, এটা হচ্ছে একদম সার্বজনীন ধ্রুবক একটা রাশি, ঠিক আছে? এবার আমরা চলে আসছি এই অ্যাভোগাড্রোর ধ্রুবকের কি কি বা অ্যাভোগাড্রোর সংখ্যার কি কি আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের যে রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা, জীববিদ্যাতে এর কি ভূমিকা রয়েছে, কি গুরুত্ব রয়েছে। ফার্স্ট অফ অল, এই প্রথম আমি যদি রসায়নবিদ্যার কথা ভাবি, অ্যাভোগাড্রোর ধ্রুবকের তো সাংঘাতিক রকমের বা অ্যাভোগাড্রোর সংখ্যা সাংঘাতিক রকমের গুরুত্ব রয়েছে। তার কারণ এর সাহায্যে আমি একটা পদার্থের মধ্যে কতটুকু অণু প্রেজেন্ট, কত সংখ্যক পরমাণু প্রেজেন্ট, সেই সংখ্যাটাকে আমরা মেজার করতে পারছি, যেটা আমাদের চাক্ষুষভাবে বা গুণে কিন্তু মেজার করা পসিবল। তাহলে পদার্থবিদ্যা হোক, রসায়নবিদ্যা হোক, সমস্ত ক্ষেত্রে এর কিন্তু একটা বিশাল ভূমিকা রয়েছে, যার সাহায্যে আমরা কিন্তু সেই পদার্থের মধ্যে কত সংখ্যক অণু, পরমাণু, আয়ন, ইলেকট্রন প্রেজেন্ট রয়েছে সেটাকে আমরা মেজার করতে পারি। শুধু তাই নয়, শুধু রসায়নবিদ্যা বা পদার্থবিদ্যাই নয়, আমরা কিন্তু জীববিদ্যাতেও কোনো কোষের মধ্যে সেই নাম্বার কত, কি ব্যাপার, এগুলোও কিন্তু আমরা মেজার করতে পারি। তাছাড়া তাছাড়া হচ্ছে আমরা এই অ্যাভোগাড্রোর ধ্রুবক বা সংখ্যার সাহায্যে কোনো একটা অণুর প্রকৃত ভর, তার মোলার ভর, আণবিক ভর, পারমাণবিক ভর, এই জিনিসগুলোও কিন্তু আমরা মেজার করতে পারি। তাহলে কি কি বললাম? দেখো, পরমাণুর, অণুর প্রকৃত ভর, তাদের আকার, আয়তন, এইগুলো সম্পর্কে কিন্তু আমরা অ্যাভোগাড্রোর সংখ্যার দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে? তো এছাড়া রসায়নবিদ্যাতে তো আর কোনো ব্যাপারই নেই, বিশাল পরিমাণে ভূমিকা রয়েছে এর। তাছাড়া জীববিদ্যাতেও কিন্তু যেমন বিভিন্ন ডিএনএ, প্রোটিন, এদের অণুর ঘনত্ব ইত্যাদি, এদের সংখ্যা, এগুলো কিন্তু আমরা অ্যাভোগাড্রোর সংখ্যার হেল্পে মেজার করতে পারি। ওকে, এবার আমরা চলে আসছি যে মোলার আয়তন। তো তোমাদের বললাম যে এক মোলে যে পরিমাণ আয়তন প্রেজেন্ট থাকে বা এক মোল পরিমাণ পদার্থ যে আয়তন দখল করে, সেই আয়তনটাকে আমরা বলি মোলার আয়তন, যার ভ্যালু কত? 22.4 লিটার। এটা বাংলায় লেখা রয়েছে, এটা হচ্ছে 22.4 লিটার। এক্ষেত্রে মাথায় রাখবে প্রেসার 1 atm হওয়া উচিত, মানে এসটিপি। এসটিপিতে এক মোল গ্যাসের কোনো এক মোল গ্যাস বা এক মোল পদার্থ যে আয়তন দখল করে। এবার কথাটা হচ্ছে এসটিপি কথাটা কেন বলা হচ্ছে? তার কারণ এসটিপি মানে হচ্ছে প্রমাণ টেম্পারেচার এন্ড প্রেসার, প্রমাণ উষ্ণতা এবং চাপ। তার কারণ কেন এটাকে প্রমাণ ধরে নেওয়া হয়? প্রমাণ বলতে এখানে চাপটাকে, বায়ুমণ্ডলীয় চাপ 1 atm রাখা হয় এবং উষ্ণতাকে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন ধরা হয়। এবার এই দুটোকে কনস্ট্যান্ট রাখার কারণ কি? কারণ মনে রাখবে, চাপ যদি চেঞ্জ করা হয় তাহলে কিন্তু গ্যাসের আয়তন চেঞ্জ হয়। কারণ ক্লাস 10 এ গিয়ে বয়েলের সূত্রে তোমরা পড়বে চাপের সাথে আয়তনের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তো এই চাপ যদি, বায়ুমণ্ডলীয় চাপ চেঞ্জ হয়ে যায়, তাহলে এই গ্যাসের যে আয়তন 22.4 লিটারের আয়তনটাও কিন্তু চেঞ্জ হবে।
তো আমাকে মোলার আয়তন বার করার জন্য দুটো জিনিসকে কনস্ট্যান্ট রাখতে হয়, একটা হচ্ছে টেম্পারেচার অ্যান্ড হচ্ছে প্রেশার। মনে রাখবে এই টেম্পারেচারের উপরেও কিন্তু আয়তন ডিপেন্ড করে। প্রপোর্শনাল রিলেশন হয় অ্যাকর্ডিং টু চার্লস ল, ক্লাস 10 এ গিয়ে তোমরা এটাকে আরো ডিটেইলসে পড়বে। তো তাই জন্যই যেহেতু উষ্ণতা এবং চাপের উষ্ণতা ও চাপের ওপর আয়তন নির্ভরশীল, আয়তন নির্ভর করে, তাই জন্য কিন্তু আয়তন নির্ণয়ের ক্ষেত্রে আমাদের উষ্ণতা এবং চাপের মানটাকে কনস্ট্যান্ট রাখতে হয়। তাই মোলার আয়তনের ক্ষেত্রে টেম্পারেচার অ্যান্ড প্রেশারকে আমাদের ধ্রুবক রাখতে হয়। তাই জন্যই ডেফিনেশনে দেখো বলা আছে এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাস যে পরিমাণ আয়তন দখল করে তাকে আমরা মোলার আয়তন বলবো, যার ভ্যালুটা হচ্ছে 22.4 লিটার বা 22,400 ml। এবার এই যে আমি 1 মোলের আয়তন, 1 মোলের অনুসংখ্যা এগুলো বার করব কি করে, চলো একবার দেখে নিই। ফার্স্ট হচ্ছে আমি ধরো যে কোনো একটা নিচ্ছি, ধরো আমি তোমাকে বললাম কার্বন পরমাণু। কার্বনটা হচ্ছে খুব পপুলার পরমাণু, জানো। তো তোকে বলেছি যে কার্বন 12, এই কার্বন 12 এর 1 মোলের মধ্যে 1 মোল কার্বন 12 এর মধ্যে কত সংখ্যক তোকে বললো যে কত সংখ্যক এর মধ্যে পরমাণুর সংখ্যা বার করে দিতে 1 মোলের মধ্যে। এটা যেহেতু আমি ধরলাম কার্বন 12 একটা পরমাণু ধরেছি, তো এই 1 মোলের মধ্যে কত সংখ্যক কার্বন পরমাণু রয়েছে সেটা আমাকে বার করে দিতে। তো এইগুলো আমি কি করে বার করব? খুবই সহজ পদ্ধতি, এখান থেকে ভর নির্ণয় করা খুবই সহজ। তো আমি কি বলছি, 1 মোল কার্বন পরমাণুতে, এটা তো কার্বন একই রয়েছে, 1 মোল কার্বন পরমাণুতে পরমাণুর সংখ্যা কি বলেছি, 1 মোলে কত প্রেজেন্ট থাকবে? 1 মোলে প্রেজেন্ট থাকবে কত? অ্যাভোগাড্রোর সংখ্যা, মানে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি। তো তোকে যদি বলতো যে এরকম কোশ্চেন ধর দিল যে 2 মোল কার্বন ডাই অক্সাইড অণুতে, এরকম বললো অক্সিজেন ও বা কার্বন 2 মোল কার্বন ডাই অক্সাইডে কার্বন ও অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? এইটা কোশ্চেন হতে পারে, ঠিক আছে। এটা কি করে বার করবো ভালো করে খেয়াল। ফার্স্ট অফ অল 2 মোলের বলেছে, আগে আমি 1 মোলের ক্ষেত্রে বার করি। এখানে কিন্তু যেমন কার্বনটা অ্যাজ আ পরমাণু হিসাবে বলে দিয়েছে, এখানে দেখ কার্বন ডাই অক্সাইড কিন্তু একটা অণু। তাহলে আমি দেখতে পাচ্ছি আমি যদি একটার ক্ষেত্রে কনসিডার করি, একটা কার্বন ডাই অক্সাইডের অণুতে দেখ তো কতগুলো কার্বন রয়েছে। দেখ এই কার্বন ডাই অক্সাইডের অণুতে একটা কার্বন রয়েছে, দুটো অক্সিজেন রয়েছে, রাইট। তাহলে আমি লিখতে পারি একটা কার্বন ডাই অক্সাইডের অণুতে কার্বন পরমাণু আছে কটা? একটা। কার্বন পরমাণু হচ্ছে একটি, ও অক্সিজেন পরমাণু কটা রয়েছে? দুটো, ও অক্সিজেন পরমাণু রয়েছে দুটি। আমি ফার্স্টে একটা অণুর ক্ষেত্রে বার করছি, একটা অণুতে। এবারে আমি যদি 1 মোলের জন্য বার করি, তারপর 2 মোলের জিনিসটা করব। তাহলে 1 মোল 1 মোল CO2 অণুতে, আচ্ছা আমাকে বলতো 1 মোল মানে কতগুলো অণু আছে তার মধ্যে? 1 মোল মানে অ্যাভোগাড্রোর সংখ্যা অণু রয়েছে। একটা কার্বন ডাই অক্সাইডের অণুতে যদি একটা কার্বন পরমাণু থাকে, তাহলে 1 মোল মানে কি? 1 মোল মানে আমি বলতে পারি অ্যাভোগাড্রো সংখ্যক অণুতে কার্বন পরমাণুর সংখ্যা কত হবে বলতো? আবারও বলছি এগুলো একদম সিম্পল কিছু অঙ্ক। এখানে বলেছে একটা অণুতে, একটা কার্বন ডাই অক্সাইডের অণুতে একটা কার্বন পরমাণু রয়েছে, দেখ একটাই রয়েছে, সিঙ্গেল। তাহলে 1 মোল মানে কতগুলো? অ্যাভোগাড্রোর সংখ্যা, মানে 6 অত বড় সংখ্যাটা না লিখে আমি এনে দিয়ে প্রকাশ করলাম। 1 মোলের জন্য কার্বন পরমাণুর সংখ্যা কত হবে? স্বাভাবিকভাবে একটা অণুতে যদি একটা পরমাণু থাকে, তাহলে 1 মোলের জন্য 1 মোল বা অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন পরমাণু থাকবে। এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে
0.022 10 to the power 20। এবার যদি অক্সিজেনের কথা বলেছে তাহলে এবার লিখতে পারি যে একটি কার্বন ডাই অক্সাইড অণুতে অক্সিজেন পরমাণু আছে কতগুলো? দুটো অক্সিজেন পরমাণু রয়েছে। তাহলে 1 মোল বা অ্যাভোগাড্রো সংখ্যক, 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক, এত সংখ্যক CO2 অণুতে অক্সিজেন পরমাণু কতগুলো থাকবে? 2 into Na, মানে 2 into 6.022 into 10 to the power 23, মানে 12.044 into 10 to the power 23 টা পরমাণু প্রেজেন্ট থাকছে 2 মোল কার্বন ডাই অক্সাইডের অণু। সরি 1 মোল, সরি ভুল বললাম, এটা 1 মোলের ক্ষেত্রে বার করেছে। এবার কোশ্চেনটা আমাকে কি বলেছে? 2 মোলের ক্ষেত্রে বার করতে। তাহলে ফার্স্টে আমরা কার্বনেরটার বার করব, দেন আমরা অক্সিজেনটার বার করব। 1 মোল কার্বন ডাই অক্সাইডে কার্বন পরমাণু রয়েছে এতগুলো, তাহলে 2 মোল কার্বন ডাই অক্সাইড অণুতে কার্বন পরমাণুর সংখ্যা কত হবে? 2Na। আর সেম ভাবে 1 মোল কার্বন ডাই অক্সাইড অণুতে অক্সিজেন পরমাণু হচ্ছে এতগুলো, তাহলে 2 মোল কার্বন ডাই অক্সাইড অণুতে অক্সিজেন হবে হচ্ছে কত? 2 into 2Na, মানে 4Na সংখ্যক। 4Na মানে 4 into 6.022 into 10 to the power 23 টা। আমার মনে হয় বোঝা গেছে। আরেকটা এক্সাম্পল দিয়ে করাবো, আরো ভালো করে বোঝা যাবে। আবারও বলছে কি, ফার্স্টে 1 মোলের, প্রথমে একটা অণুর জন্য লিখে নেবে, তারপরে 1 মোলের জন্য বার করবে, দেন 2 মোলের যেটা বার করতে দিয়েছে সেটার জন্য বার করবে। তো আমি আরেকটা এক্সাম্পল ধরো দিয়ে দিচ্ছি। তোকে বলল যে 2 মোল বা 2 মোল না লিখে এরকম বললাম যে 44.8 লিটার জলে হাইড্রোজেন পরমাণু ও অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? এই একটা কোশ্চেন দেওয়া হলো, কি করে করবো এই অঙ্কটা? ফার্স্ট অফ অল 44.8 লিটার বলেছে, আমরা কি জানি 22.4 লিটার মানে 1 মোল, রাইট? তাহলে 44.8 লিটার মানে কত মোল হবে বলতো? 2 মোল হবে। তাহলে আমাকে সিম্পল কি বার করতে দিই? 2 মোল জলের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেন পরমাণুর সংখ্যা বার করতে করবো। দেখ, আমরা সিঙ্গেল একটা জলের অণুর কথা চিন্তা করব। একটি জলের অণুতে কতগুলো হাইড্রোজেন পরমাণু রয়েছে? দুটো, 2 হাইড্রোজেন 1 অক্সিজেন। তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? 2টি। তাহলে 1 মোলের ক্ষেত্রে বার করব, মানে 22.4 লিটারের ক্ষেত্রে বার করব। তাহলে 1 মোল বা অ্যাভোগাড্রোটি জলের অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হবে 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক, এত সংখ্যক। কিন্তু আচ্ছা 1 মোল মানে আমি সাইডে লিখে দিচ্ছি 22.4 লিটার। আমাকে তো 44.8 লিটার মানে 2 মোলের জন্য বার করতে দিয়েছে। 44.8 লিটার বা 2 মোল জলের মধ্যে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হবে 2 into 2Na, মানে 4Na। 4Na মানে কত? 4 into 6.022 into 10 to the power 23। তাহলে 4 6 24 into 088 into 20 হাইড্রোজেন পরমাণু প্রেজেন্ট রয়েছে 44.8 লিটার বা 2 মোল জলের মধ্যে। তাহলে বুঝতে পারছিস যে আমরা কিন্তু একটা নির্দিষ্ট আয়তনে কতগুলো হাইড্রোজেন, কতগুলো অক্সিজেন, এই সংখ্যাগুলো কিন্তু আমরা বার করতে পারছি সিম্পল ওই প্রসেসে। তাহলে কতটা সহজ? এটা তো হাইড্রোজেন বেরোলো, এবার অক্সিজেন বার করতে হবে। অক্সিজেন কটা রয়েছে? দেখ, অক্সিজেন কিন্তু একটা রয়েছে। তাহলে আমি কি লিখতে পারি? একটি জলের অণুতে অক্সিজেন পরমাণু রয়েছে একটা, রাইট? তাহলে 1 মোল মানে অ্যাভোগাড্রোর সংখ্যক অণুতে অক্সিজেন পরমাণু থাকবে, অ্যাভোগাড্রো সংখ্যক ঐকিক নিয়ম সিম্পল,
একটার মধ্যে যদি একটা পরমাণু থাকে অক্সিজেনের, তাহলে এতগুলো মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যকের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক প্রেজেন্ট থাকবে। তাহলে 2 মোলে কতগুলো প্রেজেন্ট থাকবে? 2 মোল মানে হচ্ছে 44.8 লিটার। এটার মধ্যে কতগুলো পরমাণু প্রেজেন্ট থাকবে? 2 ইনটু Na, মানে 2 ইনটু 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23, দ্যাট মিন্স 12.044 ইনটু 10 টু দি পাওয়ার 23। এতগুলো আমরা অক্সিজেন পরমাণু থাকবো 2 মোল জলের অণুতে। আশা করি ক্লিয়ার। এইভাবে আমরা কিন্তু ডিফারেন্ট অঙ্ক করতে পারবো। তাহলে এখানে খেয়াল কর, আমরা যতগুলো বার করলাম সেগুলো হচ্ছে অণু পরমাণুর সংখ্যা, ঠিক আছে? অণুর সংখ্যা সিম্পল ভাবে বার করা যাবে। একইভাবে অণুর সংখ্যাও বার করা যায়। যে এটার মধ্যে 2 মোলের মধ্যে জলের অণুর সংখ্যা কত, এখানে যদি তোকে বলতো যে 44.8 লিটার জলের অণু সংখ্যা কত, কোশ্চেনটা এরকমও দিতে পারতো যে 44.8 লিটার জলের অণুর সংখ্যা কত। এখানে তো পরমাণুর সংখ্যা বার করতে দিই, অণুর সংখ্যা বলতে পারতো। 44.8 লিটার মানে কি 2 মোল। 44.8 লিটার মানে 2 মোল। 2 মোলের অণু সংখ্যা কত হয়? 1 মোলে অণু সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যক, 2 মোলে অণু সংখ্যা 2 ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে 2 মোল জলে অণু সংখ্যা কত হবে? 2 ইনটু Na। বললাম, বোঝা গেছে? এইভাবে আমরা কিন্তু অণুর সংখ্যা অ্যাজ ওয়েল অ্যাজ পরমাণুর সংখ্যা ইজিলি ঐকিক নিয়ম প্রসেসে বার করতে পারি। আশা করি প্রত্যেকের ক্লিয়ার। এবার এখান থেকে কিন্তু আমরা আয়নের সংখ্যাও বার করতে পারবো। কি করে চলো দেখে নিই। আমি কি বলেছি? অণু সংখ্যা, অণু সংখ্যা, পরমাণুর সংখ্যা, আয়নের সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, এগুলো সব বার করা যায় অ্যাভোগাড্রোর নাম্বারের হেল্প নিয়ে। তো এখানে আমি আয়নের সংখ্যা কি করে বার করব? আয়ন মানে হচ্ছে কোনো একটা আয়নিক কম্পাউন্ড নিয়ে নাও। NaCl নিলাম। এটা একটা আয়নিক কম্পাউন্ড। এই NaCl যদি ডিসোসিয়েট করে বা বিয়োজিত হয়, দেন Na+ আর Cl- এ ভেঙে যায়। তো তোকে বলল, এরকম ধর কোশ্চেন দিল যে 2 মোল NaCl এর বিয়োজনে কত সংখ্যক Cl- বা ক্লোরাইড আয়নকে পাওয়া যাবে। কোশ্চেনটা কি দিল? কোশ্চেনটা একদম সিম্পল দিল। বলল 2 মোল NaCl এর বিয়োজনে কত সংখ্যক Cl- আয়ন উপস্থিত। এটা হচ্ছে কোশ্চেন। এবারে কি করে করব? এখানে দেখ আয়নের সংখ্যা বার করতে দিয়েছে। কি করে করব? ফার্স্টে তো আমরা এই রিঅ্যাকশনটা লিখব যে NaCl বিয়োজিত হয়ে Na+ আর Cl- উৎপন্ন হয়। দেখ এখানে NaCl এর সামনে কিছু নেই মানে 1 আছে। দ্যাট মিন্স এটা হচ্ছে 1 মোল। 1 মোল NaCl যদি বিয়োজিত হয়, এটারও সামনে কিছু মানে 1 আছে। দেন 1 মোল Na+ তৈরি হচ্ছে আর এটারও 1 আছে। দ্যাট মিন্স 1 মোল Cl- তোমার বিয়োজিত হচ্ছে। 1 মোল NaCl থেকে 1 মোল Na+ আর 1 মোল Cl- উপস্থিত, মানে এতগুলো উপস্থিত হচ্ছে, বিয়োজিত হচ্ছে, ঠিক আছে? এবার আমাকে 1 মোল মানে কি? 1 মোল মানে Na সংখ্যক, রাইট? 1 মোল মানে তো অ্যাভোগাড্রোর সংখ্যা না? তাহলে আমি কি লিখতে পারি? আমি কি লিখতে পারি এরকম ভাবে যে 1 মোল NaCl এর বিয়োজনে 1 মোল বা Na সংখ্যক, 1 মোল মানে Na সংখ্যক, Na+ আয়ন বিয়োজিত হয়। বিয়োজিত হয়। আরামসে লেখা যায় যে 1 মোল NaCl এর বিয়োজনে এতগুলো Na+ আয়ন উৎপন্ন হয়, বিয়োজিত হয় না লিখে উৎপন্ন হয়। এতগুলো Na+ আয়ন উৎপন্ন হয়। আর একইভাবে অতগুলোই Cl- আয়ন উৎপন্ন হবে, কারণ ওটাও 1 মোল উৎপন্ন হয়েছে। তাহলে আমি লিখতে পারি যে আবার and 1 মোল NaCl এর বিয়োজনে 1 মোল বা Na সংখ্যক Cl- আয়ন উৎপন্ন হয়। একই ব্যাপার, ওটাও 1 মোল, ওটাও 1 মোল। আর 1 মোল মানে কত? অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে 2 মোল NaCl এর বিয়োজনে, মানে আমি যদি এরকম লিখি যে 2 NaCl বিয়োজিত হচ্ছে, তাহলে কি হবে বলতো? 2 Na+ আর 2 Cl- উৎপন্ন হবে।
তাহলে 2 মোল থেকে 2 মোল উৎপন্ন হবে। তাহলে আমি লিখতে পারি সুতরাং 2 মোল NaCl এর বিয়োজনে Cl মাইনাস আয়নের সংখ্যা কত হবে? সামনে 2 আছে তো? 2 মোল বা 2 ইনটু অ্যাভোগাড্রোর সংখ্যা বা 2 into 6.022 into 10 to the power 20 means 12.044 into 10 to the power 23 টি আয়ন আমরা পেয়ে থাকবো 2 মোল NaCl এর বিয়োজন। এইভাবে আমরা কিন্তু আয়নের সংখ্যাও উৎপন্ন করতে পারি। কি বললাম বোঝা গেছে? এবার আরেকটা এক্সাম্পল ধরো আমি করলাম যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2 র যদি বিয়োজন হয় Mg2 প্লাস 2Cl মাইনাস উৎপন্ন হয়। শুধু বিয়োজনের রিঅ্যাকশনটা ঠিকঠাক লিখতে হবে। আর বাকিটা পুরো ঐকিক নিয়ম। বাকিটার কিচ্ছু জায়গা নাই। ঠিক আছে? তো MgCl2 এর বিয়োজনে Mg2 প্লাস 2Cl মাইনাস মানে কি? 1 মোল MgCl2 এর বিয়োজনে 1 মোল Mg2 প্লাস সরি ও 2 মোল Cl মাইনাস আয়ন উৎপন্ন হয়। এবার তোকে যেটা কোশ্চেন বলবে সেই রূপে আমরা কিন্তু ঐকিক নিয়মটাকে সাজাবো। তাহলে এই রিঅ্যাকশনটা লেখাইটাই কিন্তু আসল উদ্দেশ্য আমাদের। তাহলে এভাবে কিন্তু আমরা আয়ন সংখ্যা, পরমাণুর সংখ্যা, অণুর সংখ্যা এগুলো অ্যাভোগাড্রোর সংখ্যার হেল্প নিয়ে তৈরি করতে পারি। ওকে, এরপরে আমরা নেক্সট টপিকে আসবো পারমাণবিক ভর। এটার পরে আমরা চলে আসবো বিভিন্ন অঙ্কতে। পারমাণবিক ভর মানে কি? পরমাণুর ভর সিম্পল। এই যে আমি বলেছি অ্যাভোগাড্রোর সংখ্যার হেল্প নিয়ে অণু সংখ্যা, পরমাণুর সংখ্যা, ইলেকট্রন সংখ্যা ছাড়াও আমরা কিন্তু পরমাণুর ভরও ক্যালকুলেশন করতে পারি। তো সেটা কিভাবে? চলো আমরা দেখি। ফার্স্ট হচ্ছে পরমাণুর ভর মানেটা কি? পরমাণুর মধ্যে যা যা থাকে, পরমাণুর ভর মানে পরমাণুর মধ্যে কে কে থাকে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই জিনিসের ভরের যোগফল, তাই তো? তাহলে কি কি লিখতে পারি? মাস অফ প্রোটন, মাস অফ নিউট্রন আর মাস অফ ইলেকট্রন, তিনটে যোগ করলে টোটালটা হচ্ছে পরমাণুর ভর হবে। মানে আমার মধ্যে কতটুকু ভর রয়েছে, আমার মধ্যে যতটুকু রক্ত, যতটুকু মাংস রয়েছে, যতটুকু চুল রয়েছে, সব মিলে যে ভর আছে সেটাকে টোটাল করলে আমার টোটাল ভর পাওয়া যাবে। নো তাই পরমাণুর ভর মানে কি? পরমাণুর মধ্যে যা যা প্রোটন রয়েছে, যতগুলো ইলেকট্রন, যতগুলো নিউট্রন আছে, তাদের টোটালটার ভর হচ্ছে পরমাণুটার ভর। কিন্তু অদ্ভুত ভাবে মনে রাখবে, আমি এখানটা লিখে দিচ্ছি, মাস অফ প্রোটন সেটা কত হয় বলো তো? 1.67 ইন 10 টু দি পাওয়ার -24 গ্রাম। ঠিক আছে, এই ভ্যালুটাকে আমরা 1 AMU বলে থাকি শর্টে। কি বলেছি? বড় সংখ্যাকে শর্টে আমরা অন্য একক দিয়ে প্রকাশ করি। AMU কথার অর্থ হচ্ছে পারমাণবিক ভর একক বা অ্যাটমিক মাস ইউনিট। ঠিক আছে, এই AMU এর শব্দ অর্থ কি? অ্যাটমিক মাস। ঠিক আছে, আর মাস অফ নিউট্রন হচ্ছে প্রায় ইকুয়াল 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। এইটা হচ্ছে প্রোটনের থেকে সামান্য ভারী। তো মাস অফ প্রোটন আর মাস অফ নিউট্রনকে প্রায় ইকুয়াল ধরে নেওয়া হয়। সামান্য ভারী তো প্রায় ইকুয়াল ধরে নেওয়া হয়। আর অন্যদিকে মাস অফ ইলেকট্রন হচ্ছে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -28 গ্রাম। এবার ভালো করে জিনিসগুলোকে খেয়াল করে দেখো। আচ্ছা, আমি সবকটা সিজিএস এ লিখেছি, গ্রামে লিখেছি। ঠিক আছে, খেয়াল করে দেখ এই ইলেকট্রনের ভরটা প্রোটন আর নিউট্রনের থেকে যথেষ্ট কম। তো তাই জন্য ইলেকট্রনের ভরটাকে আমরা কনসিডারই করি না, আমরা এটাকে নগণ্য বলে চিন্তা করি। যে টোটাল পরমাণুর ভর ক্যালকুলেশনে ইলেকট্রনের ভরটা তো খুবই ছোট। বলে না যে ধর একটা বড় জিনিসের সাথে একটা ছোট জিনিস ফাউ দিল, সেটাকে ধরাই হয় না। দেখবে ফুচকার ক্ষেত্রে দেয় যে তুই যদি অনেকগুলো ফুচকা খাস, তার সাথে একটা ফুচকা, একদম ছোট্ট একটা ফুচকা ফাউ দিয়ে দেয়। তো এখানেও হচ্ছে এই ইলেকট্রন গুলো হচ্ছে ফাউ। ইলেকট্রনের ভরটা এতই কম যে ওটাকে নগণ্য বলে চিন্তা করা হয়। তো এইটা হচ্ছে টোটাল যদি আমরা করি তাহলে আমাদের টোটাল পরমাণুর ভর বেরোবে। এবারে আমাদের চলো টোটাল করে বিভিন্ন রকমের পরমাণুর ভর ক্যালকুলেশন করে দেখা যাক যে কিভাবে আমরা পরমাণুর ভর ক্যালকুলেট করব। প্রথমে আমরা সিঙ্গেল পরমাণুর ভর ক্যালকুলেট করব, তারপর আমরা ওই পরমাণুটার মোলার ভর আমরা বার করব। তো এটার নরমাল ফর্মুলাটা হচ্ছে, পরমাণুর ভর ক্যাপিটাল এম এর ফর্মুলাটা হচ্ছে ZMP প্লাস A - ZMN।
এটা হচ্ছে আমাদের পরমাণুর ভর ক্যালকুলেশনের ফর্মুলা। এবার বলতে পারিস যে হোয়াট ইজ জেড? জেড হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক, পারমাণবিক সংখ্যা, বা তুমি বলতে পারো প্রোটন সংখ্যা। নেক্সট, এ মানে হচ্ছে ভর সংখ্যা, আর এ মাইনাস জেড কথাটার অর্থ কি? ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা, দ্যাট মিন্স নিউট্রন সংখ্যা। ঠিক আছে? ওকে, আশা করি ক্লিয়ার। তাহলে খেয়াল কর, এখানে আমরা কি করেছি, মেনলি ফর্মুলাটা কোথা থেকে এসছে? জেড মানে টোটাল কতগুলো প্রোটন রয়েছে একটা পরমাণু। তাহলে আমি কি বলেছি যে পরমাণুর ভর মানে প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর প্লাস ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভরটাকে নগণ্য বলে কনসিডার করা হচ্ছে। ঠিক আছে? তাহলে শুধুমাত্র যতগুলো প্রোটন তার ভর, যতগুলো নিউট্রন তার ভরকে যোগ করলেই আমরা পরমাণুর ভর পাচ্ছি। এখানে দেখ তাই করা হয়েছে। যতগুলো প্রোটন তার ভর, এক একটা প্রোটনের ভর হচ্ছে এমপি, তাহলে জেড খানা প্রোটন থাকলে জেড এমপি, আর এক একটা নিউট্রনের ভর হচ্ছে এমএন। আর যতগুলো নিউট্রন কতগুলো রয়েছে এ মাইনাস জেড, এই এ মাইনাস জেড এর সাহায্যে আমরা নিউট্রন সংখ্যা মেজার করতে পারি। তার মানে সিম্পল, আমরা পরমাণুর ভর মানে হচ্ছে মোট প্রোটনের ভর প্লাস মোট নিউট্রনের ভর, এই টোটালটা করলেই আমরা পরমাণুর ভর ক্যালকুলেশন করতে পারি। এবার চলো একটা এক্সাম্পলের সাহায্যে দেখে নিই। ফার্স্ট ধর এরকম বললো 12C6 পরমাণুটির ভর কত? এত কোশ্চেন দেবে, কি করে বার করব? ফার্স্ট এখানে দেখ, জেড মানে 6, পারমাণবিক ক্রমাঙ্ককে নিচে লেখা হয়, এ মানে 12, তাহলে n মানে নিউট্রন সংখ্যা, এটা হচ্ছে এ মাইনাস, কত হবে? 12 মাইনাস 6, দ্যাট মিন্স 6টা। তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে প্রোটন সংখ্যা 6টা, নিউট্রন সংখ্যা 6টা আছে। জেড মানে তো মেনলি প্রোটন সংখ্যা। তাহলে পরমাণুর ভর কি করে ক্যালকুলেট করব? তাহলে পরমাণুর ভর, এই যে এই পরমাণুটার, এটা হচ্ছে একটি, হ্যাঁ, একটা কার্বন 12, পরমাণু ভর কি হবে বলতো? এখানে আছে হচ্ছে আমাদের 6টা প্রোটন প্লাস 6টা নিউট্রনের ভর। ঠিক আছে? এবার আমি কি বলেছি, প্রোটন আর নিউট্রনের মাস প্রায় ইকুয়াল, অ্যাপ্রক্সিমেট ইকুয়াল। তাহলে আমি 6 কমন নিতে পারি, এমপি প্লাস এমএন। এবার মান বসিয়ে দে, তাহলে কত হয় দেখ, 6 ইন্টু এমপি প্লাস এমএন, দুটোই তো প্রায় সেম। তাহলে আমি এমপি প্লাস এমপি করে 6 ইন্টু 2mp করতে পারি। যেখানে কেন আমি এটা করলাম, বিকজ এমপি ইজ ইকুয়ালস টু এমএন। যেহেতু প্রোটনের ভর আর নিউট্রনের ভর প্রায় ইকুয়াল, তাই এমএন এর জায়গায় আমি এমপি বসিয়েছি, এবং যার ভ্যালু কত, 1.6 × 10⁻24 গ্রাম। এবার তো সিম্পল করব, এটা মানে 12 ইন্টু এমপি। আচ্ছা, এমপির আমি যদি মান বসাই গ্রাম এককে বা এমইউ এককে, তাহলে কি আসছে, 1 এমপি মানে হচ্ছে 1 AMU, মানে 12 AMU হচ্ছে আমাদের একটা কার্বন পরমাণুর ভর আসছে। ঠিক আছে? আচ্ছা, এটাকে গ্রামে প্রকাশ করলে কি হবে, 12 ইন্টু এমপির ভ্যালু কত, 1.67 ইন্টু 10⁻27, বা আমি গ্রামে লিখছি 24 গ্রাম। এটা পুরোটা হচ্ছে আমাদের গ্রামে প্রকাশিত কার্বন 12 পরমাণুর ভর, আর এটা হচ্ছে আমাদের AMU তে প্রকাশিত কার্বন 12 পরমাণুর ভর। তাহলে পুরো প্রসেসটা দেখো তো বোঝা গেছে কিনা? আই হোপ বোঝা গেছে, খুবই সহজ। যতগুলো প্রোটন তার ভর, যতগুলো নিউট্রন তার ভর, দুটোকে একত্রিত করলে কত আসছে, 6 কমন যায়। তুই যদি টোটাল ভ্যালু বসিয়েও করতে পারিস তো কোনো অসুবিধা নেই। আমি তাহলে এখানে ছোট ছোট করে লিখেছি, তাই জন্য ইজি হয়ে গেছে। তাহলে আমাদের ভ্যালু কত আসছে, 12 AMU, অথবা এটা গ্রামে এটা ভ্যালু আসছে। ঠিক আছে? এবার এটা তো একটার বেরিয়েছে, আমি যদি 1 মোলের বার করতে, ধর তোকে বললো 1 মোল, 1 মোল মানে কতগুলো, অ্যাভোগাড্রোর সংখ্যক কার্বন 12 C12 পরমাণুর ভর কত?
এটা তো একটার জন্য বেরিয়েছে, এটা দেখ, এটা হচ্ছে সিঙ্গেল, এটি হচ্ছে একটি কার্বন 12 এর ভর। এবারে তোকে 1 মোল বা যেটাকে আমরা মোলার ভর বলি, এটাকে আমরা কি বলি বলতো? এটাকে আমাদের বলা হয় মোলার ভর বা গ্রাম পারমাণবিক ভর। ঠিক আছে, এই মোলার ভর মানে 1 মোল ভর বা 1 মোল পরমাণুটার ভর। কি করে বার করব? আচ্ছা, একটার ভর যদি এত হয়, কি লিখবো তাহলে? একটা কার্বন পরমাণুর একটি C12 পরমাণুর ভর 12 ইন্টু 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যক মানে 1 মোল বা NAT কার্বন পরমাণুর ভর কত হবে? 12 ইন্টু 1.67 ইন্টু মাইনাস ইন্টু হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যাটা 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। পুরোটা আসছে আমাদের গ্রামে। খুব ভালো করে খেয়াল করো, এই যে দুটো টার্ম, এই যে দুটো টার্ম, এই দুটো টার্মকে মাল্টিপ্লাই করলে 1 আসে। এবং এই দুটো টার্মকে মাল্টিপ্লাই করলে 1 আসলে আমাদের ভ্যালুটা আসবে 12 গ্রাম। তার কারণ এই দুটো টার্মকে ইনটু করলে আসছে হচ্ছে 1, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে 12 গ্রাম। তাহলে এবার ভালো করে খেয়াল কর, একটা পরমাণুর ভরকে আমরা AMU এককে প্রকাশ করছি, আর 1 মোল বা মোলার ভর বা যেটাকে আমরা গ্রাম পারমাণবিক ভর বলছি, মানে অর্থাৎ গ্রামে প্রকাশিত পরমাণুর ভরকে আমরা 12 গ্রাম লিখছি। তাহলে কতটা ইজি ভাবতো, এই যে অ্যাভোগাড্রোর সংখ্যাটা এরকম একটা অদ্ভুত নাম্বার কেন নেওয়া হয়েছে, যাতে ক্যালকুলেশনের সুবিধা হয়। একটা পরমাণুর ভর যা আসছে, 1 মোল পরমাণুর ভর যাতে অন্য না আসে, সেমই ডিজিট থাকছে বাট এককটা চেঞ্জ হয়ে যাচ্ছে। একটার জন্য AMU কথাটা লিখছি, 1 মোলের জন্য গ্রাম কথাটা লিখছি। এইভাবে আমরা কিন্তু পারমাণবিক ভর ক্যালকুলেশন করি। এরকম ভাবে অন্যান্য যে কোনো পরমাণুর ভর ক্যালকুলেশন করা যায়। যতগুলো প্রোটন যতগুলো নিউট্রনের ভর ক্যালকুলেট করে 1 মোল বার করার জন্য জাস্ট অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ওটাকে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দিয়ে করাচ্ছি, আলো ভালো করে বুঝতে পেরে যাবে। যেই দেখে বলে নাইট্রোজেন এর ভর বার করো, এর মোলার ভর বার করে দাও। এর মোলার ভর কত? ফার্স্ট আমি সিঙ্গেল একটা নাইট্রোজেনের জন্য বার করব, তারপরে মোলার ভর বার করব। তাহলে একটি নাইট্রোজেন পরমাণুর মধ্যে কতগুলো ইলেকট্রন আছে বলতো? দেখ, আমি সাইডে এখানে করে নিচ্ছি। নাইট্রোজেন পরমাণুর মধ্যে ইলেকট্রন আছে 7টা, প্রোটন আছে 7টা, নিউট্রন আছে 14 - 7 মানে 7টা। দেখ, এখানে 14 - 7 করলে নিউট্রন সংখ্যা বেরোয়। তাহলে নাইট্রোজেন পরমাণুটার ভর কি করে বার করব? পরমাণুর ভর কি করে বার করব? 7টা প্রোটনের ভর প্লাস 7টা নিউট্রনের ভর করলে, কারণ ইলেকট্রনের ভরটা তো নগণ্য, ওটা তো আমি কনসিডারই করব না। ঠিক আছে, এবারে আমরা করব হচ্ছে, দেখ কি বলেছি, প্রোটনের ভর আর নিউট্রনের ভর প্রায় ইকুয়াল। 7 কে আমি যদি এক মানে কমন নিয়ে নিই, তাহলে MP প্লাস MN হবে। এটা করলে চলে আসবে, দুটোর ভ্যালু তো প্রায় সেম, তাহলে 14 MP আসে। তাহলে এটা করলে আসবে 14 MP এর ভ্যালু হচ্ছে 1 AMU, তাহলে 14 AMU আসে, যেহেতু MP ইকুয়ালস টু 1 AMU, আর এখানে MP আর MN টা ইকুয়াল। তাহলে আমাদের একটা নাইট্রোজেন পরমাণুর ভর আসলো 14 AMU, একটার ভর, ভালো করে মাথায় রাখবে। এবার মোলার ভর বার করছি। মোলার ভর মানে কি? 1 মোল বা অ্যাভোগাড্রোর সংখ্যক পরমাণুটার ভর। 1 মোলার ভর বা Na সংখ্যক নাইট্রোজেন পরমাণুর ভর কত হবে? আমরা জাস্ট পুরো আচ্ছা, এটা তো AMU তে করেছি, এটার গ্রামের ভ্যালুটাও লিখে দিই। 14 ইন্টু 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 গ্রাম। যেহেতু 1 AMU মানে 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার গ্রাম হয়, তাই আমরা এটাকে গ্রামেও প্রকাশ করলাম। জাস্ট দেখো, আগেরটার মতোই, আগেরটাতেও যেরকম আমরা এটাকে AMU আর গ্রামে দুটোতেই প্রকাশ করেছি, এখানেও আমরা তাই করলাম। ঠিক আছে, তাহলে
এখানে আমি একটা পরমাণুর ভর এত পেয়েছি, তাহলে 1 মোলের জন্য কি হবে? এই পুরোটাকে 14 ইন্টু 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24, তার সাথে আমরা কিন্তু অ্যাভোগাড্রোর সংখ্যাটাকে মাল্টিপ্লাই করব। আমি কি বলেছি? এই দুটোর গুণফল কি আসে? 1 আসে। তাহলে আমাদের চলে আসবে 14 গ্রাম। তাহলে আমাদের 1 মোল নাইট্রোজেন পরমাণুর ভর কত আসবে? 14 গ্রাম। আর একটা নাইট্রোজেন পরমাণুর ভর আসছে 14 AMU। আশা করি ক্লিয়ার? এইভাবে আমরা কিন্তু মোলার ভর বা গ্রাম পারমাণবিক ভর অথবা একটা অণুর বা একটা পরমাণুর ভর মেজার করতে পারি। একইভাবে অণুর ভরও মেজার করা যায়, একই প্রসেস, ঠিক আছে? তো দেখো আমি এখানে লিখেছি পারমাণবিক ভরকে আমরা AMU এককে প্রকাশ করি, যেটার ভ্যালু হচ্ছে 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম, যেটার সাহায্যে আমরা পরমাণুর ভর, সিঙ্গেল পরমাণুর ভরকে মেজার করতে পারি এই এককের সাহায্যে, ঠিক আছে? এবারে হচ্ছে এইটার আরেকটা ডেফিনেশনস রয়েছে। সেটা এই ডেফিনেশনটাকে বলা হয় যে একটা পরমাণু কার্বন 12 পরমাণুর 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, সেইটাকে আমরা 1 AMU বলি। এবার এটাকে কেন বলছি? তার কারণ এখানে আমাদের সাহায্য নিতে হয়। দেখ এখানে এই যে এইরকম প্রসেসে যদি আমরা সবকটা পরমাণুর ভর বার করতে চাই, এটা অনেক লেন্দি প্রসেস। তো তার জায়গায় এটাকে সহজতম করার জন্য আমাদের রিলেটিভ অ্যাটমিক মাসের কনসেপ্ট পড়তে হয়। মানে কি, ধর এরকম প্রত্যেকটা এরকম যে 118টা এলিমেন্ট রয়েছে, প্রত্যেকটার এত বড় ক্যালকুলেশন করে করে ভর বার করতে অনেক টাইম লেগে যাচ্ছে। এর থেকে বেস্ট আমরা যদি দাঁড়িপাল্লা সিস্টেমের মতো, যেমন দেখ আমাদের বাজারে দাঁড়িপাল্লা থাকে যেখানে আমরা বাটখারার সাহায্য নিয়ে বিভিন্ন ভরকে মেজার করতে পারি, তাই না? বিভিন্ন রকমের ভরকে তুলনা করে একদিকে বাটখারা রাখা হয়, একদিকে তুলা পাত্রে আলু পটল যেটা, বা তুই যদি মাটন নিস তাহলে মাটন, এইগুলো তুলনা করে আমরা কিন্তু ভর মেজার করি যে একদিকে 1 কেজি আর এই পাশেও ধর 1 কেজির মাটন রেখেছি, দুটোকে এরকম ব্যালেন্স করে যখনই দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে দ্যাট মিন্স এখানে 1 কেজির বাটখারা এই পাশের 1 কেজির মাটনকে ব্যালেন্স করেছে। দ্যাট মিন্স আমরা কিন্তু তুলনার মাধ্যমে কিন্তু মেজার করা অনেক বেশি ইজিয়ার। তো এখানেও এই এত বড় ক্যালকুলেশন করাটা অনেক বেশি ডিফিকাল্ট। প্রত্যেকটা আলাদা পরমাণুর। তো তাই জন্য হেল্প নেওয়া হলো, আমরা তুলনা করে মেজার করব। কি করে তুলনা করব? কোনো একটা পরমাণুর ভরকে আমরা ফিক্সড করে দেব। একদম প্রাথমিক অবস্থায় হাইড্রোজেন পরমাণুর ভরকে নিয়ে কাজ করা হয়েছিল। হাইড্রোজেন পরমাণুটাকে ফিক্স করা হয়েছিল, তার রেসপেক্টে বিভিন্ন অন্যান্য মৌলের পরমাণুর ভর ক্যালকুলেশন করা হচ্ছে। আপেক্ষিক পারমাণবিক ভর এটাকে বলা হয়। আপেক্ষিক কথার অর্থ কি মনে রাখবে? তুলনা করা। আপেক্ষিক মানে একটার সাপেক্ষে আরেকটার মেজার করা, ঠিক আছে? যেমন এই যে তুলা পাত্র দেখতে পাচ্ছ, যেমন তুলা পাত্রের মাধ্যমে তুলনা করা হয়, এইটার তুলা পাত্রের দ্বারা যেরকম আমরা নরমাল ভরের তুলনা করি, একটার বাটখারা রেখে আরেকটার কোনো পদার্থের ভর, সেম ভাবে মৌলের ভর ক্যালকুলেশনেও আমরা যে কোনো একটা দিকে বাটখারার বদলে আমরা কোনো একটা নির্দিষ্ট পরমাণুকে রাখবো। যেমন প্রাথমিক অবস্থায় হাইড্রোজেনকে রাখা হয়েছিল, তার পরবর্তীকালে অক্সিজেনকে রাখা হয়েছিল, অ্যান্ড দ্য লাস্ট সবথেকে এখনো পর্যন্ত যেটাকে রাখা হয় সেটা হচ্ছে কার্বন 12 পরমাণুটাকে নিয়ে একদম ফিক্সড রেখে বাটখারা হিসাবে ইউজ করে আমরা অন্য যেকোনো মৌলের পরমাণুর ভর মেজার করতে পারি। এবার কার্বন 12 পরমাণুর গোটা পরমাণুটাকে নিয়ে কাজ করা হয়নি। কার্বন 12 এর 12 ভাগের 1 ভাগকে নিয়ে কাজ করা হয়েছে। কি বললাম? ধর এটা তো ধর ওই তুলা পাত্রটা। আমরা যেরকম তুলা পাত্র দেখেছি একদিকে বাটখারা থাকে আর একদিকে মাটন থাকে বা আরেকদিকে আলু থাকে। আমরা জাস্ট কি করি? কম্পেয়ার করে করে আলুর ভর মেজার করি। এখানেও পরমাণুর ভর মেজার করার ক্ষেত্রে একদিকে রাখা হলো কার্বন 12 এর 1/12 অংশের ভর, যেটাকে আমরা 1 AMU বলে থাকি। কি বললাম বুঝতে পেরেছো? কার্বন 12 এর 1/12 অংশটাকে আমরা 1 AMU বলে কনসিডার করি। কারণটা কি দেখবে? কারণ হচ্ছে খেয়াল কর, একটু আগে আমি কার্বন 12 পরমাণুর ভর বার করেছি। দেখ তো, কার্বন 12 পরমাণুর ভর কত বেরিয়েছে? 12 AMU বেরিয়েছে। তাহলে আমি লিখতে পারি যে 12 AMU অর্থাৎ অর্থাৎ একটি কার্বন পরমাণুর ভর, একটি কার্বন পরমাণু, এটা লেখা যায় তো? একটা কার্বন পরমাণুর ভর হচ্ছে 12 AMU। তাহলে 1 AMU এখান থেকে 1 AMU কি বলতে পারি? 1/12 ইন্টু একটি কার্বন 12 পরমাণুর ভর, এইটাকে 1 AMU ডেফিনেশন বলা হয়।
এই যে 1 AMU ডেফিনেশনে এটাকে লেখা হয় যে 1 AMU কথার অর্থ কি? কার্বন 12 পরমাণুর 1/12 অংশের ভরকে বলা হয় 1 AMU। মানে কি? ধর এটা হচ্ছে টোটাল একটা কার্বন পরমাণু। এই কার্বন পরমাণুটাকে যদি আমি 12 টা সমান ভাগে ভাগ করি, মানে 12 টা ভাগ করছি কিভাবে? যেরকম ভাবে পিজ্জা কাটে না? পিজ্জা কাটা দেখেছিস কখনো? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ দেখেছিস? এটা হচ্ছে টোটাল কার্বন 12 পরমাণুটাকে একেকটা পিজ্জা কাটা যেরকম কাটে, এই যে একেকটা অংশ, এই যে একেকটা পিজ্জার স্লাইস, এইটা হচ্ছে ১/১২ অংশ। এই একেকটা অংশ হচ্ছে ১/১২, টোটালটা হচ্ছে কার্বন 12 পরমাণু। এর একেকটা অংশের ভরকে বলা হয় 1 AMU। এই ছোট্ট যে একেকটা অংশ, ১/১২ অংশের যে ভর, এই অংশের যে ভর সেটাই হচ্ছে 1 AMU র সাথে সমান। এবার কথা হচ্ছে তাহলে এটা হচ্ছে 1 AMU র আরেকটা ডেফিনেশন বলা হয়। আমরা 1 AMU মানে পারমাণবিক ভর জানি। সেটা সেখান থেকে আমরা সেটা থেকে আমরা একটি পরমাণুর ভরকে মেজার করতে পারি। বাট সেটাকে ডিফাইন করব কিভাবে? এভাবে ডিফাইন করব যে কার্বন 12 এর 1/12 অংশের ভরকে 1 AMU বলা হয়। ঠিক আছে? এবার এবার কেন আমরা এরকম কার্বন 12 এর 1/12 অংশকে বাটখারা হিসেবে ইউজ করব? আমি কি বলেছি? এখানে বাটখারা হিসেবে আমাকে ইউজ করতে হবে কার্বন 12 এর 1/12 মানে একটা পিজ্জা স্লাইসকে। এই যে একটা পিজ্জা স্লাইস, এই পিজ্জা স্লাইসটাকে আমাকে একটা বাটখারা হিসেবে ইউজ করতে হবে। বাকি এইদিকে আমি রাখবো হচ্ছে যেকোনো একটা পরমাণু। এপাশে আমাকে রাখতে হবে যেকোনো পরমাণু। এই পরমাণুটার ভর মেজার করা হচ্ছে এই বাটখারা বা কার্বন 12 এর 1/12 অংশের তুলনা করে। এবার কেন করা হচ্ছে? আমরা কেন টোটাল গোটা কার্বন 12 টাকে রাখলাম না? তার কারণ আমরা যেকোনো মেজারমেন্টের একপাশে যদি 1 রাখি তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। আমরা 1 এর সাপেক্ষে ভর মানে তুলনা করছি। একদিকে ১ কেজির বাটখারা, আরেকদিকে ধর ২ কেজি মাটন রাখা হয়েছে বা ২ কেজি আলু রাখা হয়েছে। তো সেইটা কিন্তু মেজার করতে আমাদের অনেক হেল্প হয়, অনেক সুবিধা হয়। ১ এর সাপেক্ষে তুলনা করতে। ১ কেজি, 1 AMU, ১ গ্রাম এদের সাপেক্ষে তুলনা করতে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয়। তাই জন্যেই আমরা যদি টোটাল কার্বন 12 পরমাণুকে রাখতাম, তাহলে তখন এদিকে আমাদের ভর থাকতো ১২ গ্রাম বা ১২ AMU থাকতো। যেটাকে ক্যালকুলেশনে জটিলতা তৈরি করত। তাই জন্য ওটাকে ১ AMU তে পরিণত করার জন্যই আমরা কি করেছি? এই ছোট্ট স্লাইসটাকে বাটখারা হিসাবে ইউজ করছি। তাহলে কি বললাম? আপেক্ষিক পরমাণু ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর মানে কি? কোনো একটা নির্দিষ্ট পরমাণুর ভরকে প্রমাণ হিসাবে ধরে আমরা কোনটাকে প্রমাণ হিসাবে ধরছি? কার্বন 12 এর 1/12 অংশ মানে এই যে ছোট্ট স্লাইস পিজ্জাকে আমরা 1/12 অংশ ধরে নিচ্ছি। সেই অংশটাকে বাটখারা হিসাবে ধরে বা প্রমাণ হিসাবে ধরে অন্য যেকোনো মৌলকে তার ভরের তুলনায় মেজার করা বা তার ভরের তুলনায় যদি মাপা হয় তাকে আমরা সেই পরিমাপকে আমরা বলবো ওই পরমাণুর ওই পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর বা রিলেটিভ অ্যাটমিক। এবার এটার সাপেক্ষে আমরা ফর্মুলা তৈরি করব। রিলেটিভ অ্যাটমিক মাসের ফর্মুলা কি? দেখ আমি এখানটা লিখেছি। আচ্ছা, তার আগে আমি এখানে ছবিটা দিয়ে দিয়েছি দেখ। এটা হচ্ছে সেই ছবিটা। দেখ এটা হচ্ছে টোটাল কার্বন পরমাণু যার একটা অংশ হচ্ছে ১/১২ অংশটা হচ্ছে এইটা হচ্ছে 1 AMU র সাথে সমান। এই 1 AMU টাকে আমরা বাটখারা হিসাবে ইউজ করি। এবার সেখান থেকে আমাদের আপেক্ষিক পরমাণুর ভরের কার্বন স্কেলে আমরা এখানে কিন্তু অনেক রকম স্কেল প্রথমে ইউজ করা হয়। প্রথমে হাইড্রোজেন স্কেল ইউজ করা হয়, দেন অক্সিজেন স্কেল ইউজ করা হয়। তো মেইনলি হাইড্রোজেন স্কেলে হাইড্রোজেনের ভরটা যেহেতু খুবই কম, তাই ওটাকে বাদ দিয়ে দেওয়া হয়। তারপরে অক্সিজেন স্কেল ইউজ করা হয়। অক্সিজেনের মধ্যে আবার ৩ টে আইসোটোপ রয়েছে। অক্সিজেন 16, 17, 18। তো আইসোটোপগত একটা কনফিউশন সৃষ্টি হয়, তাই অক্সিজেন স্কেলটাকে বাদ দিয়ে দেওয়া হয়। এরপরে সবথেকে এখনো পর্যন্ত মানে একদম ঠিকঠাক সেটা হচ্ছে কার্বন 12 এর ভরটাকে একদম আ প্রমাণ হিসাবে ধরা হচ্ছে। তো সেই এখানে দেখ লেখা আছে এই সংজ্ঞাটাকে মুখস্থ করতে হবে। এটা হচ্ছে AMU র সংজ্ঞা। 1 AMU কাকে বলে তার সংজ্ঞা এটা। এর সংজ্ঞা এটা, ঠিক আছে? আর এটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র কার্বন স্কেলে। কি বলা হয়েছে? আমি বলেছি একদিকে পরমাণুটাকে রেখে আরেকদিকে পিজ্জা স্লাইসটাকে প্রমাণ হিসাবে ধরতে হবে। তার মানে আমি কি লিখতে পারি? যে একটা পরমাণুর ভর ডিভাইডেড বাই 1/12 ইনটু কার্বন পরমাণুর ভর। মানে ফর্মুলাটা কি আসছে? দেখ, মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরের ফর্মুলা হচ্ছে মৌলের একটা পরমাণুর ভর যেটাকে আমি মেজার করতে চাই, কার সাপেক্ষে? কার্বন 12 পরমাণুর
1 এর 12 অংশের সাপেক্ষে, মানে নিচের পুরো কোয়ান্টিটিটা কত, নিচের পুরো কোয়ান্টিটিটা হচ্ছে 1 AMU র সাপেক্ষে, 1 AMU ভরের সাপেক্ষে অন্য কোনো মৌলের পরমাণুর ভরকে তুলনা করার প্রসেসটাই হচ্ছে আপেক্ষিক পরমাণুর ভর ক্যালকুলেশন। এইভাবে আমরা বিভিন্ন পরমাণুর ভরকে ক্যালকুলেট করি এবং তাতে আমাদের অনেক সুবিধা হয়। ঠিক আছে? তো আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই, যেহেতু এটা দুটো সমজাতীয় রাশির অনুপাত, তাই এটা কিন্তু একটা এককবিহীন রাশি। দেখো লেখা আছে, এটা কিন্তু একটা এককবিহীন রাশি এবং অ্যাজ ওয়েল অ্যাজ মাত্রাবিহীন রাশি। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভর সম্পর্কে ক্লিয়ার। দেখো প্রাথমিক অবস্থায় 3টে স্কেল নিয়ে কাজ হয়েছিল। একটা হাইড্রোজেন স্কেল, যেহেতু হাইড্রোজেন খুব হালকা মৌল তাই এটা বাদ দিয়ে দেওয়া হয়। তারপরে অক্সিজেন স্কেল নিয়ে কাজ করা হয়, কিন্তু অক্সিজেন স্কেলে দেখা যায় যে আইসোটোপের কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়, তাই এটাকে বাদ দিয়ে দেওয়া হয়। এখনো পর্যন্ত কার্বন স্কেলটাকে ঠিকঠাক রাখা হয়। কার্বন 12টাকে আমরা একদম সঠিক পরমাণু নিয়ে কনসিডার করে পুরোপুরি আপেক্ষিক পারমাণবিক ভর ক্যালকুলেশন করি ওই সূত্রের দ্বারা। ঠিক আছে? একইভাবে আমরা কিন্তু আণবিক ভরও ক্যালকুলেশন করতে পারি। পরমাণুর ভর যা, অণুর ভর কি হবে, ধর এরকম তোকে বলল, ধর তোকে এরকম বলা হলো যে 1 মোল অক্সিজেন অণুর ভর, বা এটাকে বলা হয় গ্রাম আণবিক ভর কত। ঠিক আছে? গ্রাম আণবিক ভর কত সেটা জানতে চাই। 1 মোল মানেই হচ্ছে কি, অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন অণুর ভর কত জিজ্ঞাসা করেছে। দেখ এখানে ভালো করে দেখ, এই অক্সিজেন অণুর মধ্যে দুটো অক্সিজেন পরমাণু রয়েছে। O2 র মধ্যে দুটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত। ঠিক আছে? একটা অক্সিজেন অণু দুটো অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত। এবার এক একটা পরমাণুর ভর কত কি করে বার করব? এক একটা পরমাণুর অক্সিজেনের ভর, অক্সিজেনের একটি পরমাণুর ভর, অক্সিজেনের মধ্যে থাকে 6টা প্রোটন থাকে, সরি ভুল বললাম, 8টা প্রোটন থাকে, 6টা তো কার্বনে থাকে, 8টা প্রোটন থাকে, 8টা নিউট্রন থাকে। ইলেকট্রন নিয়ে আমাদের কোনো কাজ নেই, তাহলে আমি কি লিখতে পারি, 8mp প্লাস 8mn। এখান থেকে কত হয় দেখবি, 8 কমন যাবে, 2 ইন্টু এমপি, সেখান থেকে হয়ে যায় হচ্ছে 16 এমপি। আর এমপির ভ্যালু আমরা জানি 16 AMU, আর এটাকে গ্রামে প্রকাশ করলে 16 ইন্টু 1.67 ইন্টু 10⁻⁻⁴ গ্রাম। এটা হয়ে গেল আমাদের অক্সিজেনের একটা পরমাণুর ভর। আমি কি বলেছি, কটা পরমাণু রয়েছে একটা অণুতে, দুটো। তাহলে আমি লিখতে পারি যে একটি অক্সিজেন অণুর ভর, এক একটা পরমাণুর ভর হচ্ছে দিস, তাহলে 2 ইন্টু 16 AMU, কারণ দুটো করে পরমাণু রয়েছে, তাহলে 32 AMU বলতে পারি। ঠিক আছে? বা গ্রামে প্রকাশ করলে 32 ইন্টু অত গ্রাম। এবারে তোকে এটাকে গ্রামে প্রকাশ করলে কি লেখা যায়, 32 ইন্টু 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটা হচ্ছে একটা অণুর ভর। বাট 1 মোল অক্সিজেন অণুর ভর মানে কি হবে, জাস্ট এই পুরো নাম্বারটাকে 32 ইন্টু 1.67 ইন্টু 10⁻⁻24 এর সাথে অ্যাভোগাড্রোর সংখ্যাটা মাল্টিপ্লাই হবে, কারণ 1 মোলের জন্য বলে। এই পুরোটাকে আমি গুণ করলে কত হয়, 1। তাহলে আমাদের কত আসছে, 32 গ্রাম হয় হচ্ছে একটা অক্সিজেন অণুর আণবিক ভর। আণবিক ভর কথাটার অর্থ হচ্ছে, এটাকে গ্রাম আণবিক ভরও বলা হয়। দেখো এটাকে গ্রামে প্রকাশিত করার কারণে এটাকে আমরা গ্রাম আণবিক ভরও বলতে পারি। কোনো পরমাণুর বা কোনো অণুর ভরকে যদি আমরা গ্রামে প্রকাশিত করি, গ্রামে করা মানেই হচ্ছে সেটাকে মোলার ভর আমরা মেজার করছি, 1 মোলের ভর মেজার করছি। তো মোলার ভর বা গ্রামে প্রকাশিত ভরকে আমরা গ্রাম পারমাণবিক ভর বলে থাকি, আর যদি অণুর ক্ষেত্রে হয় তাহলে গ্রাম আণবিক ভর বলে থাকি। তাহলে এটাই হচ্ছে আমাদের অক্সিজেনের আণবিক বা গ্রাম আণবিক ভর। ঠিক আছে? এইভাবে আমরা কিন্তু অণুর ভর বা আণবিক ভরও ক্যালকুলেট করতে পারি। একইভাবে আমরা আপেক্ষিক আণবিক ভর কনসিডার করব, বা যেটাকে আমরা আণবিক গুরুত্ব বলা হয়। আণবিক গুরুত্ব সেম একইভাবে বাটখারা দিয়ে যেরকম আমি বললাম তুলনা করে, একদিকে কার্বন 12 এর 1/12 অংশের ভরটা নেব, যেটাকে আমরা বাটখারা হিসেবে ইউজ করব, আরেকদিকে পরমাণুর বদলে অণুর ভর নেব।
আমরা আগেরটায় যেরকম পরমাণুর ভর কনসিডার করছিলাম, যার জন্য একদিকে কার্বন আর একদিকে আমি পরমাণুকে রেখেছিলাম। এখানে অণুর ভর কনসিডার করব। তাহলে আমাদের ফর্মুলা কি হবে? মৌলের একটা অণুর ভর ডিভাইডেড বাই, এটা যদি হাইড্রোজেনের ক্ষেত্রে বলি তাহলে হাইড্রোজেন স্কেলে হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণুর ভর। যদি কার্বন স্কেলে কনসিডার করি তাহলে কার্বন 12 এর ক্ষেত্রে আণবিক গুরুত্বের ফর্মুলা হবে হচ্ছে মৌলের একটা অণুর ভর বাই 1/12 ইন্টু কার্বন 12 পরমাণুর ভর। ঠিক আছে, এটা হচ্ছে কার্বন স্কেল, এটা হচ্ছে হাইড্রোজেন স্কেল। তাহলে এবারে এইভাবে আমরা কিন্তু দেখ আমি এখানে লিখে দিয়েছি, বেকার আমি ফালতু লিখি। দেখ কার্বন স্কেলে আমি অলরেডি আণবিক ভরের ফর্মুলা লিখিয়ে দিয়েছি যে পদার্থের একটা অণুর ভর ডিভাইডেড বাই কার্বন পরমাণুর 1/12 অংশের ভর। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু রিলেটিভ অ্যাটমিক মাস, রিলেটিভ মলিকিউলার মাস থেকে শুরু করে সমস্ত মোলের ধারণার যে থিওরিটিক্যাল কনসেপ্ট এটা আমরা কমপ্লিট করেছি। এবারে আমরা এখানে দেখ চার্টের মাধ্যমে, এখানে আমি একটা চার্ট দিয়ে দিচ্ছি। এই চার্টের মধ্যে প্রত্যেকটা পরমাণুর 1 থেকে 20টা পরমাণুর সমস্ত কিছু লেখা রয়েছে। দেখ এখানে লেখা আছে পরমাণুর ক্রমাঙ্ক কত হবে, নিউট্রন সংখ্যা কত হয়, ইলেকট্রন সংখ্যা কত হয়। সবথেকে মানে যেটা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য সেটা হচ্ছে পারমাণবিক ভর কত কত। তো এই 1 থেকে 20টা মৌলের পরমাণুর ভর বা পারমাণবিক ভর মানে এই যে লাস্ট চার্টটা একদম মুখস্থ করে নেবে। ক্লিয়ার? মাথায় থাকবে তাহলে? তাহলে এবারে আমরা এই সম্পর্ক থেকে চলে আসব অঙ্কে। তো প্রথম অঙ্কে দেখো কি বলেছে, যে অঙ্কের কোশ্চেন গুলোই কিন্তু আমাদের সিলেবাসে আছে, যেখান থেকে কিন্তু কোশ্চেন আসে। তো প্রথমেই দেখ বলেছে 1 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইড বলতে কি পরিমাণ বোঝায়। এবার এই যে গ্রাম অণু, এ আবার কি? গ্রাম অণু মানে কি মনে রাখবি? গ্রাম অণু বা গ্রাম পরমাণু মানেই হচ্ছে 1 মোল। গ্রাম পরমাণু এই কথাটার অর্থই হচ্ছে 1 মোলকে বোঝায়। তো এখানে কি বলেছে দেখ, এখানে বলেছে কি গ্রাম অণু মানে কি 3 মোল। CO2 এর পরিমাণ মানে CO2 এর ভর বার করতে বলেছে, সিম্পল। CO2 এর ভর কত? পারবি কি পারবি না? পারলে আমাকে কমেন্টসে আনসার করে লেখ। তাহলে 1 মোলের ভর, 1 মোল CO2 এর ভর কি করে নির্ণয় করব রে? কি করে করতে হয় জানিস? দেখ কি করে করব, কার্বনের ভর প্লাস দুটো অক্সিজেনের ভর। এইমাত্র যে চার্টটা দেখালাম, চার্টটা বলেছে মুখস্থ করতে। তো কার্বনের ভর কত লেখা আছে? 12, তাই তো? তাহলে আমি একটু আগেও বার করেছি, কার্বনের ভর 12 আর অক্সিজেনের ভর হচ্ছে 16। তাহলে কি লিখতে হবে? 12 প্লাস দুটো অক্সিজেন 2 ইন্টু 16 করলে হয় 44 গ্রাম। আর এককটা গ্রামে আসবে কারণ আমি 1 মোলের বার করছি। যদি একটা বার করতাম তখন AMU তে আসতো, মনে থাকছে? আচ্ছা, তাহলে এটা যদি 1 মোলের জন্য হয় তাহলে 3 মোল CO2 এর ভর কত হবে? 3 ইন্টু 44। তাহলে 3 4 12, হাতে থাকে 1, 3 4 12, 1 132। বোঝা গেছে হ্যাঁ কি না? আই হোপ ক্লিয়ার, প্রত্যেকের জিনিসটা বোঝা গেছে, কোনো অসুবিধা নেই, নো কনফিউশন। তাহলে কনফিউশন না থাকলে हम लोग जाते हैं नेक्स्ट न्यूमेरिकल पे। ফার্স্ট দিস দ্য সেকেন্ড। এবারে বলেছে এসটিপি তে 8 গ্রাম অক্সিজেনের আয়তন জানতে চেয়েছে। গুড, আয়তন কি করে বার করতে হয়? দেখ ফার্স্ট অফ অল আয়তন 8 গ্রাম অক্সিজেনের, অক্সিজেন গ্যাস, সবসময় অক্সিজেন মানে হচ্ছে O2, ঠিক আছে? যদি বলে অক্সিজেন পরমাণু দ্যাট মিন্স O, অক্সিজেন বলা মানেই O2 বলা আছে। O2 এর মোলার আয়তন কত হয় রে? 22.4 লিটার। আচ্ছা, মোলার আয়তন মানে কি? 1 মোলের আয়তন। O2 এর 1 মোলের ভর কত? 1 মোল O2 মানে তার ভর কত হয়? 16 ইন্টু 2, 16 ইন্টু 2 মানে 32 গ্রাম। অক্সিজেনের আয়তন কত? 22.4 লিটার। এটা তো আমরা জানি। তাহলে 8 গ্রাম অক্সিজেনের ভর কত? সুতরাং 1 গ্রামের ভর কত, আয়তন কত? 22.4 লিটার বাই 32। আর 8 গ্রাম অক্সিজেনের আয়তন কত? 22.4 ইন্টু 8 বাই 32।
4 8 32, 4 5 20, 4 6 24, 5.6 লিটার। দেখ তো বোঝা গেল কিনা? এই যে আমরা এই অঙ্কগুলোকে কোনো ফর্মুলা ইউজ করছি না, জাস্ট সিম্পল ঐকিক নিয়ম ইউনিটারি প্রসেসের সাহায্যে কিন্তু ঝটপট করে ফেলছি। কোনো ক্যালকুলেশনের জাস্ট মানে পুরো ক্যালকুলেশনের গল্প আর কিচ্ছু নাই। কোনো মাথায় মানে স্ট্রেস নেওয়ার কোনো জায়গাই নেই। ঠিক আছে? আচ্ছা নেক্সট কোশ্চেন বলেছে জলের একটা অণুর ভর কত? ভালো করে বল। একটা অণুর ভর কত? একটা অণু। আচ্ছা জলের মোলার ভর বা 1 মোল বা 6 পয়েন্ট আচ্ছা 1 মোলের ভর কত হয় রে? হাইড্রোজেন দুটো আছে তাহলে 2 into 1 প্লাস অক্সিজেনের হচ্ছে 16 মানে 18 গ্রাম। আচ্ছা এই যে আমি বার করছি 2 into 1 প্লাস 16 করে দিয়ে ডিরেক্ট 18 করে দিচ্ছি। এগুলো কিন্তু তোকে চার্টটা যদি মুখস্থ না করিস তাহলে করতে পারবি না। হাইড্রোজেনের ভর 1, অক্সিজেনের ভর হচ্ছে 16। এই যে ভ্যালুগুলো কোথা থেকে আমি আমার মুখস্থ আছে চার্টটা। তো তোমাদেরও কিন্তু মুখস্থ করে নিতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 1 মোল বা 6.022 into 10 to the power 20 সংখ্যক জলের অণুর ভর কত হচ্ছে? 18 গ্রাম। 1 মোলের ভর হচ্ছে 18 গ্রাম। তাহলে একটা অণুর ভর কত? এতগুলো অণুর ভর যদি 18 হয় তাহলে একটি জলের অণুর ভর কত হবে? 18 বাই 6.022 into 10 to the power 20 এত গ্রাম। এটা ক্যালকুলেশন না করে এই অবধি রাখতে পারো। কারণ এটা ক্যালকুলেশনটা অনেক বেশি। জাস্ট এটাকে 10 to the power 23 টাকে উপরে লিখতে পারো। আর 2 দিয়ে কেটে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আশা করি ক্লিয়ার। বোঝা গেছে অঙ্কটা? প্রথমে মোলার ভর বার করে নিলাম। মোলার ভর মানেই হচ্ছে এত সংখ্যক অণুর ভর। অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর 18 গ্রাম। তাহলে ভর কত? সিম্পল। ঠিক আছে? এই কোশ্চেনে আধা লোকে কি করে আসবে? আধা লোকে করে আসবে হচ্ছে 18 গ্রামই লিখে আসবে। ভুল লিখে আসবে। নেক্সট 36 গ্রাম জল মানে কত গ্রাম অণু? গ্রাম অণু মানে কি বলেছি? মোল। কত মোল জানতে চেয়েছে। 36 গ্রাম জল মানে কত মোল, রাইট? আচ্ছা জল H2O মানে কত? কি বললাম এইমাত্র? 2 into 1 plus 16 18 গ্রাম। এটা 18 গ্রাম মানে সামনে কিছু নেই মানে কত মোলের ভর? 18 গ্রাম। 18 গ্রাম মানে হচ্ছে 1 মোল জল। তাহলে 1 গ্রাম মানে 1/18 মোল জল আর 36 গ্রাম মানে 36/18 2 মোল বা 2 গ্রাম জল। দেখ বোঝা গেছে। তাহলে 36 গ্রাম মানে কত গ্রাম হলো? 2 গ্রাম হলো কারণ 18 2 গুণ 36। ক্লিয়ার? পরের অঙ্ক। তাহলে এই যে ছোট, ছোট অঙ্কগুলো আমি করাচ্ছি এগুলো কিন্তু হেভি সহজ কিন্তু এত খাটনিই নেই। প্রচুর সহজ, প্রচুর ইন্টারেস্টিং মানে জাস্ট অঙ্কগুলোকে লিখে, লিখে প্র্যাকটিস করবি। এছাড়া তো আমি এরপরে লাইভ নিয়ে তো সেখানে তো অঙ্ক প্র্যাকটিস হবেই। বাট এটা তো রেকর্ডেড গুলোর মধ্যে তো ওরকম ভাবে তোদের সাথে ইন্টারঅ্যাক্ট আমি করতে পারি না। তোরা কিন্তু কমেন্টসে অঙ্কগুলো করে আমি তো করে দিচ্ছি। বাট তোরা কিন্তু নিজে করে আমার মানে ধর এই যে আমি এখন তোর সাথে কথা বলছি তো ভিডিওটা পজ করে নে। এই কোশ্চেনটা নিজেরা সলভ কর। সলভ করে কমেন্টসে অ্যান্সারটা লিখে তারপরে তো আমি তো সলভ করিয়েই দেব। মিলিয়ে নিবি আমার সাথে। বলেছে এসটিপিতে 44.8 লিটার CO2 এর ভর কত? আচ্ছা এই অঙ্কটা আমি তোদেরকে হোমওয়ার্ক দিই। এটা আই থিংক করতে পারবি। আচ্ছা না করেই দিই চল। কি বলেছি? 22.4 লিটার বা 1 মোল CO2 এর ভর কত হয় রে? 1 মোল CO2 এর ভর কত? কার্বন আর অক্সিজেন। মানে 12 প্লাস 2 into 16 মানে 44 গ্রাম। রাইট? তাহলে 1 লিটারের ভর কত? 44 বাই 22.4 গ্রাম। তাহলে 44.8 লিটার 44 into 44.8 বাই
22.4 কাটলে 2, তাহলে 88 গ্রাম চলে আসে অ্যান্সার। সহজ ভাবেও করতে পারতি যে 44.8 লিটার মানে 2 মোল, একদম ডিরেক্টলিও করা যায় যে 44.8 লিটার মানে উপরে করছি 44.8 লিটার মানে 2 মোল, তাহলে 2 মোল CO2 এর ভর কত হবে? দেখেছো? লাইভ না, এটা রেকর্ডেড। এই যে ঠিক আছে, দেখো তোমরা এইটা হচ্ছে ম্যামের জুতো, ওইখানে খুলে রেখেছিল। ধরে রেখছো কেন? ছি, তা আর কি করে নিয়ে আসবো? পায়ে তো আমি নিজে দুটো পরে রয়েছি তো। আরেকটা কোথায়? আরেকটা নেই, এটাকে নিয়ে গিয়ে জানলা দিয়ে ফেলে দাও। না, খালি পায়ে বাড়ি যাবো নাকি? খালি পায়ে বাড়ি যাবি? তোমার জুতো আমি নিয়ে নেবো। আমি বললাম দেখ। আচ্ছা, আচ্ছা, 2 মোল CO2 এর ভর কত হবে? তাহলে 44 ইন্টু 2 মানে 88 গ্রাম। তাহলে কি বললাম বোঝা গেছে? তাহলে আমরা এইভাবেও কিন্তু অঙ্কটা করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে এর মধ্যে অণু সংখ্যা কত? আচ্ছা, 44.8 লিটার, 44.8 লিটার মানে কি বললাম? 2 মোল। 2 মোলে অণু সংখ্যা কত হয়? 2 মোলে অণু সংখ্যা 2 ইন্টু 22 মানে 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক। 2 মোলে অণু সংখ্যা কত হবে? 2 মোলে CO2 এর অণু সংখ্যা 2 ইন্টু অ্যাভোগাড্রো মানে 12.044 ইন্টু 10 টু দি পাওয়ার 23। আশা করি বোঝা গেছে। তাহলে 44.8 লিটার মানে কতগুলো অণু প্রেজেন্ট এখানে? 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক, এতগুলো কার্বন ডাই অক্সাইডের অণু প্রেজেন্ট রয়েছে। এবার যদি তোমার কোশ্চেনে বলে যে 44.8 লিটারে অক্সিজেনের পরমাণুর সংখ্যা জানতে চেয়েছে, মানে কার্বন ডাই অক্সাইডের মধ্যে কতগুলো অক্সিজেন পরমাণু রয়েছে, এটা জানতে চেয়েছে। তো কিরকম ভাবে বললো? এটার সাথে আরেকটা কোশ্চেন আছে যে এটিতে O2 বা অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? কিভাবে অ্যান্সার বলতো? দেখ, 44.8 লিটার মানে 2 মোল। আমি লিখতে পারি 1 একটি CO2 অণুতে 2টি অক্সিজেন পরমাণু আছে, তাই তো? তাহলে 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন ডাই অক্সাইড অণুতে 2 ইন্টু Na টি পরমাণু রয়েছে অক্সিজেন, আর 2 মোল যেটা 44.8 লিটার মানে 2 মোল, সেখানে অক্সিজেন পরমাণু কত থাকবে? 2 ইন্টু 2Na মানে 4Na সংখ্যক অক্সিজেন পরমাণু থাকবে। তাহলে তখন কিন্তু অ্যান্সার হয়ে যাবে 4 ইন্টু Na সংখ্যক অক্সিজেন পরমাণু প্রেজেন্ট রয়েছে। আই হোপ তোরা করতে পারবি এরপর যে কোনো অঙ্ক তোকে দিল। নেক্সট কোশ্চেন বলেছে 120 গ্রাম ক্যালসিয়াম আর 100 গ্রাম জলের মোল সংখ্যা বার করতে। দুটো কোশ্চেন। ফার্স্ট, 120 গ্রাম ক্যালসিয়াম মানে কত মোল? কি করে বার করব? কি করে বার করব? সিম্পল, ক্যালসিয়াম মানে 1 মোল মানে কত গ্রাম বলতো? ক্যালসিয়ামের 1 মোল মানে দেখ দিয়ে দিয়েছে 40 হচ্ছে ওর পারমাণবিক ভর। তাহলে আমি লিখতে পারি যে 40 গ্রাম ক্যালসিয়াম মানে 1 মোল। যেহেতু ক্যালসিয়ামের মোলার পারমাণবিক বা গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 40, তাহলে 120 গ্রাম ক্যালসিয়াম মানে কত হবে? 120/40 অর্থাৎ 3 মোল। ওকে, এরপরে বি এরটা, বি এর কোশ্চেন কি বলেছে? বলেছে জল 100 গ্রাম জল মানে কত মোল? 100 গ্রাম, 100 গ্রাম জল ইকুয়ালস টু হাউ মেনি মোল? জল মানে কি? জল মানে 18 গ্রাম। জলের 18 গ্রাম জল ইকুয়ালস টু আমরা জানি 1 মোল, কারণ জলের ভর বার করে নে, জল হচ্ছে 2 ইন্টু 1 প্লাস 16 মানে 18 গ্রাম। তাহলে জলের মোলার ভর হচ্ছে 18 গ্রাম, তাহলে 100 গ্রাম জল মানে কত মোল হবে? 100/18, যত মোল হবে তত মোল। এটা ক্যালকুলেট করলে অ্যান্সার করতে পারবি তোরা। ঠিক আছে, নেক্সট বলেছে
একটি SO2 অণুর ভর বার করতে, একটা SO2 অণু। আচ্ছা, SO2 এর মোলার ভর কত হয়? সালফারের হচ্ছে 32, 2 ইন্টু 16 মানে 64 গ্রাম হচ্ছে SO2 এর মোলার ভর। মোলার ভর বা গ্রাম আণবিক ভর সেম হয়, এটাকে তুমি গ্রাম আণবিক ভরও বলতে পারো। গ্রাম আণবিক ভর, ঠিক আছে। আর এক একটা অণুর কি বলেছে, প্রকৃত ভরটা বার করতে। এখানে একটা অণুর ভর বা প্রকৃত ভর বার করতে দিয়েছে। তাহলে আমি লিখতে পারি মোলার ভর মানে কতগুলো অণুর ভর। আমি লিখতে পারি 1 মোল বা অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর কত? 64 গ্রাম। মোলার ভর মানেই তো অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর, কারণ এক মোলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু প্রেজেন্ট থাকে। তাহলে একটি SO2 অণুর ভর কত হবে? 64 বাই Na, মানে 64 বাই 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এত গ্রাম। এরকম দেখবে, একটু আগে একটা জলের অঙ্ক করানো হলো, সেম ব্যাপার। নেক্সট কোশ্চেন বলেছে এক ফোঁটা, 1 ড্রপ অফ ওয়াটার, এক ফোঁটা জলের ভর হচ্ছে 0.1 গ্রাম। খুব ভালো। তাহলে সেখানে কত সংখ্যক জলের অণু প্রেজেন্ট রয়েছে? মানে ধর একটা ফোঁটা ওয়াটার ড্রপলেট রয়েছে যার ভর হচ্ছে 0.1 গ্রাম। এখানে বলেছে কতগুলো অণু সংখ্যা, কত জলের অণু সংখ্যা এই ড্রপলেটে কতগুলো রয়েছে সেটা বার করতে। তো আমরা কি করব? জল, জল মানে কি 2 ইন্টু 1 প্লাস 16 মানে 18 গ্রাম। তাহলে আমি লিখতে পারি, এটা তো মোলার ভর বেরোলো জলের, তাহলে আমি লিখতে পারি 1 মোল বা 18 গ্রাম, মানে সেখানে 1 মোল ভর বলেছে 18 গ্রাম জলের। তাহলে 1 মোল বা আমি বলতে পারি হ্যাঁ, কাটলাম কেন, Na সংখ্যক জলের অণুর ভর কত? 18 গ্রাম। তাহলে আমি যদি একটু ঘুরিয়ে লিখি যে 18 গ্রাম জলে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক অণু বর্তমান দেখা যায়, এতগুলো অণু বর্তমান। তাহলে কারণটা কি? কারণ বলেই দিয়েছে এত সংখ্যক অণু আছে 18 গ্রাম জলে। তাহলে এত গ্রাম জলে এত সংখ্যক অণু রয়েছে। তাহলে 0.1 গ্রাম, যেটা ওয়াটার ড্রপলেটের ভর বলে দিয়েছে, এত গ্রাম জলে কত থাকবে? 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 0.1 বাই 18, এত সংখ্যক অণু বর্তমান থাকবে। এবার তোরা নিজেরা করতে পারবি। এখান থেকে পয়েন্ট তুললে নিচে 10 আসবে, 10 কে দিয়ে এটা 10 টু দি পাওয়ার 22 হবে। তাহলে এবার তোকে এটা ক্যালকুলেট করতে হবে। এটা হচ্ছে 6.022 ডিভাইডেড বাই 18 করলে হয় 0.334 ইন্টু 10 টু দি পাওয়ার 22t। এতগুলো জলের অণু প্রেজেন্ট থাকবে এক ফোঁটা, অর্থাৎ 0.1 গ্রাম জলে। আশা করি ক্লিয়ার। নেক্সট, আচ্ছা এই কোশ্চেনটা আমি তোমাদের, আচ্ছা সেকেন্ড, বলেছে 31.5 গ্রাম নাইট্রিক অ্যাসিডের উপাদানে পরমাণুগুলোর সংখ্যা বার করতে। আচ্ছা, HNO3 এর মোলার ভর ফার্স্টে বার করব। মোলার ভর বা আণবিক ভর বার করব। কত? মোলার ভর হচ্ছে 1 প্লাস নাইট্রোজেনের কত? 14 প্লাস 3 ইন্টু 16 কত হয়? 3 16 48 প্লাস 15 63 হয়। 63 গ্রাম হচ্ছে 1 মোল HNO3 ভর বা মোলার ভর বা গ্রাম আণবিক ভর। ওকে, তাহলে এখানে দেখ আমি দেখতে পাচ্ছি যে 31.5 গ্রাম বলেছে। তাহলে আমি লিখতে পারি 63 গ্রাম HNO3 অর্থাৎ 1 মোল। তাহলে 31.5 গ্রাম HNO3, এটা মানে কত হবে? 31.5 বাই 63, পয়েন্ট তুললে নিচে 10, তাহলে দেখি কত আসে। 31.5 ডিভাইডেড বাই 60 করলে 0.5 আসে। তাহলে এটা করলে আসবে হচ্ছে 0.5 বা 1/2 মোল,
হাফ মোল। তাহলে হাফ মোল HNO3 তে কতগুলো পরমাণু প্রেজেন্ট রয়েছে, কতগুলো হাইড্রোজেন, কতগুলো নাইট্রোজেন, কতগুলো অক্সিজেন। এটার অর্থাৎ কি বলেছে, এটা কোশ্চেনটা জানতে চেয়েছে 0.5 মোল বা 31.5 গ্রাম নাইট্রিক অ্যাসিডে হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন পরমাণুর সংখ্যা কত। যতগুলো বেরোবে সেখান থেকে এবারে কি করে বার করব, ফার্স্টে আমি এক একটা অণুর জন্য বার করছি। ফার্স্টে আমি লিখতে পারি, এই সাইডে লিখছি যে একটি HNO3 অণুতে কতগুলো পরমাণু হাইড্রোজেনের আছে, একটাই, একটি হাইড্রোজেন পরমাণু আছে, তাই তো। আচ্ছা, হাফ মোল মানে কতগুলো অণু বল, হাফ মোল মানে কতগুলো অণু, আমি এই সাইডে বার করছি। 1 মোল HNO3 ইকুয়ালস টু অ্যাভোগাড্রো সংখ্যক অণু। তাহলে হাফ মোল বা 0.5 মোল HNO3 মানে Na/2, অর্থাৎ 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 20/2 কাটলে আসবে 3.011 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি অণু আছে। এবারে একটা HNO3 অণুতে একটাই হাইড্রোজেন পরমাণু রয়েছে, তাহলে হাফ মোল বা 0.5 মোল মানে কতগুলো অণু, 3.011 ইন্টু 10 টু দি পাওয়ার 23টা অণুতে হাইড্রোজেন অণুর সংখ্যা হবে হচ্ছে 3.011 ইন্টু 10 টু দি পাওয়ার 23টা হাইড্রোজেন পরমাণু থাকবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কতগুলো নাইট্রোজেন পরমাণু থাকবে, একটার মধ্যে একটা নাইট্রোজেন রয়েছে, তাহলে হাফ মোলের মধ্যে অতগুলোই নাইট্রোজেন থাকবে, একই থাকবে। তাহলে একটি HNO3 তে নাইট্রোজেন আছে, HNO3 তে নাইট্রোজেন পরমাণু হচ্ছে কতগুলো, একটা। তাহলে 3.011 ইন্টু 10 টু দি পাওয়ার 23টা নাইট্রোজেন পরমাণু সংখ্যা হবে একই। কেন আমরা 3.011 লিখলাম, মাথায় ঢুকেছে তো, কারণ 31.5 গ্রাম মানে কত মোল, হাফ মোল, আই মিন দেখ এখানে লেখা আছে, কারণ টোটাল মোলার ভর হচ্ছে 63, তাহলে 31.5 মানে হাফ মোল, হাফ মোলে অণু সংখ্যা কত থাকে, অ্যাভোগাড্রোর সংখ্যার হাফ মানে 3.011 এত। তাহলে একটা HNO3 তে যদি হাইড্রোজেন একটা থাকে পরমাণু, তাহলে এতগুলো অণুতে কতগুলো থাকবে। এবার অক্সিজেনটা বার করবো, অক্সিজেনটাই মেন। কি করবো দেখ, একটি HNO3 অণুতে অক্সিজেন পরমাণু কতগুলো আছে দেখ, তিনটে, অক্সিজেন পরমাণু হচ্ছে তিনটে আছে। তাহলে 3.011 ইন্টু 10 টু দি পাওয়ার 23টা HNO3 তে অক্সিজেন পরমাণু আছে, 3 ইন্টু 3.011 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এটা হবে হচ্ছে অক্সিজেন পরমাণুর সংখ্যা। এবার যদি তোকে বলে টোটাল বার করতে, তিনটে যোগ করে দেবো, তাহলেই টোটাল পরমাণুর সংখ্যা বেরিয়ে যাবে। এখানে যদিও টোটাল বার করতে বলেনি, এখানে প্রত্যেকটা উপাদানের পরমাণুর সংখ্যা বার করতে বলেছে, সুতরাং আমার কোনো চিন্তা নেই। ঠিক আছে, এরপরে এইটাকে আমি তোমাদের দিচ্ছি হোমওয়ার্ক। ওকে, নেক্সট আমরা চলে আসছি এই কোশ্চেনটা বেশ ভালো একটা কোশ্চেন। দেখ কি বলেছে, যদি 1 গ্রাম SO2 তে অনুসংখ্যা x হয়, তাহলে 1 গ্রাম মিথেনে অনুসংখ্যা কত হবে। ভালো অঙ্ক এটা। দেখ, ফার্স্টে SO2 মানে 64 গ্রাম, যদি না জেনে থাকো এরকম করে নেবে, SO2 র মোলার ভর 32 প্লাস 2 হলো মানে 64 গ্রাম। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি, যে 64 গ্রাম মানে হচ্ছে 1 মোল SO2 এর ভর, রাইট। তাহলে 64 গ্রাম SO2, 64 গ্রাম ভর হয়, 64 গ্রাম ভর ইকুয়ালস টু অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর। 64 গ্রাম কি মোলার ভর, তো মোলার ভরের মানে কতগুলো অণুর ভর, অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর। তাহলে আচ্ছা একটু ভালো করে লিখি নয়, যে 64 গ্রাম SO2 মানে হচ্ছে এত সংখ্যক অণুর ভর, 64 গ্রাম SO2 অর্থাৎ Na সংখ্যক SO2 অণুর
ভর, ঠিক আছে? তাহলে 64 গ্রাম মানে যদি এন এ সংখ্যক অণুর ভর হয়, তাহলে 1 গ্রাম SO2 মানে সেখানে কত হবে? Na/64 এত সংখ্যক অণুর ভর হবে। এবারে দেখ বলেছে যে 1 গ্রাম SO2 তে অণু সংখ্যা কত থাকে? x টা। তার মানে এই পুরোটা হচ্ছে x বলে দিয়েছে। প্রশ্নানুসারে Na/64 মানে x বলে দেওয়া রয়েছে। এখান থেকে দেখ Na ইকুয়াল টু বলতে পারি x ইন্টু 64। এটা আমি Na ইকুয়াল টু x এর টার্মে বার করে ফেললাম। এবারে বলেছে তাহলে 1 গ্রাম মিথেনে অণুর সংখ্যা কত? আচ্ছা, মিথেনের ভর কত হয় রে? মিথেন CH4 এর মোলার ভর হচ্ছে 12 প্লাস 4 ইন্টু 1 মানে 16 গ্রাম। 16 গ্রাম মিথেনের অণুর সংখ্যা কত বলতো? 16 গ্রাম হচ্ছে মোলার ভর। তাহলে আমি লিখতে পারি 16 গ্রাম মিথেন ইকুয়ালস টু Na সংখ্যক মিথেন অণু, এত সংখ্যক অণু। আচ্ছা তোরা বল যে 5 মিনিট 5 মিনিট। আচ্ছা, তাহলে 16 গ্রাম মিথেন মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক অণু। আমাকে বলেছে 1 গ্রাম মিথেন মানে। আচ্ছা, এই যে Na টা বেরোলো, আমি কি এখানে n এর জায়গায় আমি কি পরের লাইনে এইটা লিখতে পারি যে 16 গ্রাম মিথেন ইকুয়ালস টু n এর জায়গায় যদি আমি এটা লিখি যে 64x সংখ্যক অণু, কারো কি কোনো অসুবিধা আছে? যেহেতু Na ইকুয়ালস টু 64x, তো n এর জায়গায় আমি এটা লিখেছি, কারো কোনো অসুবিধা নেই। তাহলে 1 গ্রাম মিথেন মানে কত হবে? 64x বাই 16 মানে 4 দিয়ে কাটলে 4x সংখ্যক অণু। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। জিজ্ঞাসা করেছে যে 1 গ্রাম SO2 তে যদি অণুর সংখ্যা x হয়, তাহলে 1 গ্রাম মিথেনে অণুর সংখ্যা কত, যেটাকে আমাকে x এর টার্মে বার করতে হবে। তাহলে আমাদের কত x আসছে? 4x সংখ্যক মিথেন অণু থাকছে। ওকে, আচ্ছা এইরকম টাইপের অঙ্ক আমি সোডিয়াম ক্লোরাইড দিয়ে একটু আগে করিয়েছি। এখানে 5.85 গ্রামের জন্য বার করতে বলেছি। NaCl এর মোলার ভর বা সংকেত ভর যেটা কত হয়? সোডিয়ামের 23, ক্লোরিনের 35.5 করলে দেখবি 58.5 গ্রাম মানে হচ্ছে 1 মোল NaCl, ঠিক আছে? আর আমি কি বলেছি? 1 মোল NaCl বিয়োজনে 1 মোল Na প্লাস আর 1 মোল Cl মাইনাস উৎপন্ন হয়। আচ্ছা, তাহলে 58.5 গ্রাম মানে 1 মোল NaCl, তাহলে এত গ্রাম 5.85 গ্রাম মানে কত হবে? 5 মানে 5.85 বাই 58.5, পয়েন্ট তুললে নিচে 100, এটা কাটলে মানে 0.1 মোল NaCl। তাহলে 5.85 মানে 0.1 মোল NaCl। আমাকে বলেছে এখান থেকে এটার যদি বিয়োজন হয় তাহলে আয়নের সংখ্যা কত? তাহলে NaCl বিয়োজিত হয়ে Na প্লাস আর Cl মাইনাস আয়ন উৎপন্ন করে। তাহলে আমি লিখতে পারি 0.1 মোল NaCl এর বিয়োজনে Na প্লাস আয়ন সংখ্যা কত হবে বলতো? 1 মোল থেকে 1 মোল উৎপন্ন হয়। তাহলে 0.1 মোল থেকে 0.1 ইন্টু Na সংখ্যক সোডিয়াম আয়নকে পাওয়া যাবে। কারণটা কি? কারণ আচ্ছা এখানেই বরং সাইডে লিখে 1 মোল NaCl থেকে 1 মোল বা Na সংখ্যক Na প্লাস ও Cl মাইনাস আয়ন পাই, তাই তো? 1 মোল থেকে 1 মোল Na আর 1 মোল Cl মাইনাস পাই। তাহলে 0.1 মোল থেকে Na প্লাস পাবো 0.1 ইন্টু এত সংখ্যক, আর একইভাবে Cl মাইনাস আয়নও উৎপন্ন হবে 0.1 ইন্টু Na, মানে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 22 সংখ্যক আয়ন আমরা পেয়ে থাকবো Na প্লাস আর Cl। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন, এটা তোমাদের হোমওয়ার্ক। এটা আমি অ্যালুমিনিয়াম সালফেট মানে Al2SO4 হোল 3 এটার বিয়োজন করতে দিয়েছি। এখান থেকে আয়নের সংখ্যা বার করতে দিয়েছি। তাহলে আমি শুধু বিয়োজনের রিঅ্যাকশনটা লিখে দিচ্ছি। SO4 হোল 3 বিয়োজিত হলে 2Al3 প্লাস আর 3SO4 2 মাইনাস এইভাবে বিয়োজিত হয়। তার মানে আমি কি দেখতে পাচ্ছি?
1 মোল অ্যালুমিনিয়াম সালফেট থেকে 2 মোল বা 2Na সংখ্যক Al3+ আয়ন পাওয়া যাচ্ছে। আর কত সালফেট পাওয়া যাচ্ছে? 3 মোল বা 3NaSO4 2- আয়ন পাই। আমাকে বার করতে দিয়েছে 2 মোল থেকে। তাহলে 1 মোল থেকে যদি 2 মোল 2 মোল বা 2Na অ্যালুমিনিয়াম আয়নকে পাই, তাহলে 2 মোল থেকে কত হবে? 2 দুগুণে 4 4Na কে পাওয়া যাবে। তাহলে 2 মোল থেকে Al3+ আয়ন কত পাবো? আয়ন পাই 2 ইনটু 2Na মানে 4Na সংখ্যক। আর SO4 2- আয়ন পাবো। 1 মোল থেকে পাচ্ছি 3 মোল বা 3Na, তাহলে 2 মোল থেকে 2 ইনটু 3Na মানে 6Na সংখ্যক SO4 কে পাবো আমরা। এইভাবে কিন্তু এই আয়নের অঙ্কগুলোকে করতে হয়। এরপরে তোমাদের এই অঙ্কটা থাকছে হোমওয়ার্ক, যে 51 গ্রাম অ্যামোনিয়া মানে কত গ্রাম অণু, মানে কত মোল জানতে চেয়েছে, কত মোল অ্যামোনিয়া। এটাতে অ্যামোনিয়ার অণু সংখ্যা জানতে চেয়েছে। তো এইটা থাকছে তোমাদের আরেকটা হচ্ছে এইটা হোমওয়ার্ক থাকছে। আমি তোমাদের বললামই যে হোমওয়ার্কের অঙ্কগুলো তুমি কোথা থেকে পাবে। এই নোটসটা তোমরা পেয়ে যাবে পিডব্লিউর যে ফ্রি ব্যাচ, পিডব্লিউ বাংলা ক্লাস 9 2026 বলে যে ব্যাচটা, ফ্রি ব্যাচ ক্রিয়েট করা রয়েছে, সেখানে কিন্তু এই নোটসটা পেয়ে যাবে। এই নোটসটা থেকে যা অঙ্ক আমি করালাম অ্যান্ড যা হোমওয়ার্ক আমি দিলাম সেটা কিন্তু নিশ্চয়ই প্র্যাকটিস করবে। এছাড়া তো আমি লাইভে তোমাদের সাথে আরো এমসিকিউর অঙ্ক, কারণ রেকর্ডেড ক্লাসে এমসিকিউর অঙ্ক করিয়ে বা স্কুলের অঙ্ক করিয়ে কোনো লাভ হয় না, কোনো আমি ইন্টারেস্ট পাই না। তো তার থেকে বেটার হচ্ছে আমরা লাইভে সেই অঙ্কগুলোকে প্র্যাকটিস করব এবং তোমরা থিওরিটিক্যাল পোর্শনটা ওয়ান শট লেকচারগুলোকে দেখে কমপ্লিট করতে পারবে। তা আশা করি তোমাদের প্রত্যেকটা ডাউট বা এই মোলের ধারণা চ্যাপ্টারটা তোমার কাছে অনেক বেশি ইজিয়েস্ট হয়ে গেছে এই ক্লাসটা দেখার পর। তো যা হোমওয়ার্ক দিলাম সেগুলো কিন্তু তোমরা নিজেরা নিশ্চয়ই করবে। তাহলে চলো টাটা, নেক্সট দিনের ক্লাসে নতুন একটা চ্যাপ্টার নিয়ে আবার দেখা হবে। তো ভালো করে পড়াশোনা করো, সেকেন্ড সেমেটিভটাকে কিন্তু একদম কাঁপিয়ে দিতে হবে, ঠিক আছে? চলো টাটা, থ্যাংক ইউ, বাই বাই অ্যান্ড বেস্ট অফ লাক।